300 বিট। এটা সাধারণত বেসিক নরমালি যেটা হচ্ছে 16 বিটের হয়, 16 বিটের। এই ভার্সনটা তো এটা উল্লেখ করা নাই, তবে নতুন যে ভার্সনে গুলিতে আছে সেগুলি 8 বিটে ইমেজ করতে চান না 16 বিট না 24 বিট করতে চাচ্ছেন সেটা উল্লেখ করা থাকে। এটার মধ্যে এটা নাই। কত বিটের আপনি ছবিটা করতে চান? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কম্পিউটারের মধ্যে যে ইমেজগুলি আমরা দেখতে পাই ডিজিটালি সাধারণত 16 বিট হয়ে থাকে। তো সাধারণত কি যখন স্ক্যান করতে যাব তখন ওইখানে আমরা বিট দেখতে পাই 24 বিট না 48 বিট। যত বিট বেশি হবে তাহলে সেটার কালারের ডেপথ থাকবে তত বেশি, তত উজ্জ্বল থাকবে, তত চকচক করবে। উচ্চতর রঙের গভীরতার মানকে আরো নিখুঁত করে স্পষ্ট ইমেজ দেখায়। এটার ক্ষেত্রে কি হয়েছে, মানে কালার ডেপথ বা রঙের গভীরতা সেটাকে বিট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তারপর আমরা সংযোগ ব্যবস্থা। একটা স্ক্যানার আমাদের কম্পিউটারের সাথে লাগানোর জন্য কতগুলি ওয়ে আছে। আগে নরমালি আমরা ইউএসবি পোর্ট দিয়ে শুধু লাগাতাম, স্ক্যানারটা সংযোগ করা হয়তো কম্পিউটারের সাথে। তবে বর্তমান মধ্যে আমরা দেখতে চাই যে বিভিন্ন ভাবে এটা করা সম্ভব হচ্ছে। সেটা হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে করা যায়, ইথারনেট কেবলের মাধ্যমে করা যায়, ইন্টারনেট কেবল যেটা বলি ব্লুটুথের মাধ্যমে করা যায়। কিভাবে করতে পারি? দেখা যাচ্ছে না কেন? আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? রেসপন্স করেন, প্রয়োজনে আবার শেয়ার দিব। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা তো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি, কিন্তু কে দেখতে পাচ্ছে না বুঝতে পারতেছি না। আচ্ছা, একটা মেসেজ দেখতে পেলাম যে সেখানে লেখা আছে যে স্ক্রিন দেখতে পাচ্ছে না। আমরা তো দেখতে পারতেছি, হয়তো উনি কি সমস্যা ফিল করতেছে। উনি হয়তো কোনো এখানে নেটের সমস্যা হতে পারে। আচ্ছা, যাই হোক, তাইলে আমরা একটা স্ক্যানারকে যখন সংযোগ করি কম্পিউটারের সাথে, তাহলে আমরা সংযোগ করতে পারি কি কি মাধ্যমে? ইউএসবি এর মাধ্যমে, ওয়াইফাই এর মাধ্যমে, ইথারনেটের মাধ্যমে, ব্লুটুথের মাধ্যমে। এই চারটা ওয়েতে আমরা সংযোগ করতে পারি। আচ্ছা, তো ইউএসবির ক্ষেত্রে আমরা দেখতে পাই কি ইউএসবি কত থাকে? ইউএসবি 2 থাকতে পারে, আবার ইউএসবি 3.0 থাকতে পারে, 3.1, 3.2, 3.5 পর্যন্ত চলে আসছে মার্কেটে। এই ধরনের স্পিড থাকতে পারে। ইউএসবি 2 এর ক্ষেত্রে এবং ইউএসবি 3 এর ক্ষেত্রে হচ্ছে কমিউনিকেশন স্পিডটা এই জায়গাটা ভালো হয়। ইউএসবি যত তার ভার্সনটা আপডেট হয় তত বেশি কমিউনিকেশন স্পিড থাকে। এবং ওয়াইফাই এর ক্ষেত্রে এরকম ওয়াইফাই 5 এখন মার্কেটে চলতেছে। ওয়াইফাই 1, 2, 3, 4, 5 পর্যন্ত এখন মার্কেটে চলে আসছে। এবং ওয়াইফাই এর ক্ষেত্রে যত স্পিডটা মানে ওয়াইফাই এর 5 জিবি হয় তাহলে কি আমাদের স্পিডটা তত ভালো হবে। ইথারনেট কেবল কানেকশনের ক্ষেত্রে আমি যদি জিবি পোর্ট ইউজ করি অথবা আগে যেমন 10 ছিল সেখানে আমি 100 এমবিপিএস চলে আসছে, 10 এমবিপিএস এ ছিল। হাফ আমরা নেটওয়ার্কের ক্ষেত্রে এগুলোই জানতে পারবো। অ্যাড্রেস যেটা হচ্ছে হাফ সিমপ্লেক্স, মানে ডুপ্লেক্স আছে, সিমপ্লেক্স আছে। সিমপ্লেক্স সিস্টেম ছিল, এখন ফুল ডুপ্লেক্স চলে আসছে। প্রথম ছিল 10 এমবিপিএস, তারপর 100 এমবিপিএস, এখন জিবি পোর্ট চলে আসছে। 1 গিগা পোর্টের আমরা ল্যান্ড কার্ড করে দেখতে পাই। ল্যান্ড কার্ডের স্পিড যত বেশি হবে শুধু তার উপর ডিপেন্ড করে না, সাথে আমাদের কেবলের উপর অনেক কিছু ডিপেন্ড করে যে নেটের স্পিডটা কত দ্রুত হবে। তো নরমালি আমাদের স্ক্যানার যে কানেকশন করা থাকে নেটওয়ার্কে 100 এমবিপিএস এনাফ। তো জিবি পোর্ট হলে ভালো, মানে গিগা পোর্টের যদি ল্যান্ড কার্ড হয় তাহলে ভালো। তো ইথারনেটের ক্ষেত্রে আমরা কানেকশন করতে পারি। তারপর হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথ তো আমরা নরমালি জানি, আগে ব্লুটুথের প্রচলন সবচেয়ে বেশি ছিল। আমাদের কম্পিউটার, মোবাইলের মধ্যে প্রত্যেকের মোবাইলের ভিতরে ব্লুটুথ দেখা যায় এবং আমাদের আলাদা ব্লুটুথ ডিভাইস দিয়ে ডেস্কটপের মধ্যে ইউজ করতে পারি, ল্যাপটপের মধ্যে ব্লুটুথ থাকে। এখন নরমালি আমরা কি হেডফোনগুলো ব্লুটুথ আমরা ইউজ করে থাকি, হেডফোন বা মোবাইল কমিউনিকেশনের জন্য, অথবা আমাদের এই যে স্ক্যানার আমরা ব্লুটুথ দিয়ে স্ক্যান করতে পারি। তাইলে আমাদের একটা স্ক্যানার কানেকশন করতে পারি ইউএসবির মাধ্যমে, ওয়াইফাই এর মাধ্যমে, ইথারনেটের মাধ্যমে এবং ব্লুটুথের মাধ্যমে। তারপর আসে আমরা কি স্ক্যানিং মোড। আমরা কোন মোডে স্ক্যান করব? আমরা 3টা মোডে স্ক্যান করতে পারি। একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, শুধু সাদা আর কালো দেখা যায়। আর একটা হচ্ছে গ্রে স্কেল। গ্রে স্কেল কি ধূসর বর্ণে, কালার লেখাগুলি ধূসর বর্ণে থাকে, শেড আকারে থাকে, মানে কালারের বিভিন্ন ভেরিয়েশনের মাধ্যমে আমরা এটা দেখতে পারি। আর সাদা কালো কি টোটালি ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, এখানে কোনো ধরনের এই ধূসর বর্ণের কোনো শ্যাডো থাকবে না।
গ্রে স্কেল ইমেজ, এটা হয়তো অনেকে বুঝতে পারতেছেন, তারপরেও আমি একটু জিনিসটা দাঁড়ান, এখান থেকে আমি একটু দেখি। এই যে দেখেন, এই হচ্ছে গ্রে স্কেল ইমেজ। গ্রে স্কেল ইমেজ, আমরা যে ইমেজগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে গ্রে স্কেল ইমেজ, গ্রে কালারের ইমেজ যেগুলিকে বলতেছি। যেমন এখানে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে সাদা কালার মধ্যে সব ফুটায় তুলছে। গ্রে স্কেল ইমেজ এটি সাদা কালার মধ্যে এগুলো সবচেয়ে সুন্দর দেখা যায়। আর যদি আমরা যে ব্ল্যাক এন্ড হোয়াইট বলি, ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ, সরি এটাও গ্রে স্কেলে দেখাচ্ছে, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ হয় নাই। যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজে শুধু কালো এবং সাদা, গ্রে কোনো ভাব থাকবে না, একদম ডাইরেক্ট সলিড। এইটার ক্ষেত্রে আমি যদি চিন্তা করে থাকি, যেমন আমার এই লেখাটার কথা চিন্তা করি, যে হয় কালো আছে এবং সাদা আছে, এটি হচ্ছে কি ব্ল্যাক এন্ড হোয়াইট, এবং কালো আর সাদা আর কিছু থাকবে না, গ্রে কোনো র্যাশ মানে কোনো শ্যাডো থাকবে না, শ্যাডো প্রভাব থাকবে না। আরেকটা হচ্ছে কালার। কালার তো আমরা বুঝতেই পারতেছি, ফুল কালার রঙিন যেটা দেখতেছি, সাদা বিভিন্ন ধরনের মিনিমাম 8 জিবির সমন্বয় থেকে থাকে, সম্পূর্ণ রঙিন ইমেজ থাকে। যেমন স্ক্রিনের নথি স্ক্যান করতে পারে, ইমেজ বা নথি স্ক্যান করতে পারে। আচ্ছা, এই হচ্ছে আমাদের স্ক্যানিং মোড। তারপরে স্ক্যানিং ফরম্যাট, আমরা কোন কোন ফরম্যাটে আমরা স্ক্যানিং করতে পারি। স্ক্যানিং নরমালি আমরা যখন বলি যে দুইটা ফরম্যাটে সাধারণত আমরা করে থাকি, একটা হচ্ছে ইমেজ ফরম্যাট আর একটা হচ্ছে পিডিএফ ফরম্যাট বা ডকুমেন্ট ফরম্যাট, যেটা করে ডকুমেন্ট ফরম্যাট অথবা আমাদের ইমেজ ফরম্যাটে থাকে। তো এই ইমেজ ফরম্যাটের মধ্যে কি কি থাকতে পারে, স্ক্যান করা হয় ডকুমেন্ট সাধারণত জেপিজি, পিএনজি, টিএফ, বিএমপি এবং পিডিএফ ইত্যাদি ফরম্যাটে আমরা সাধারণত স্ক্যান করে থাকি। তো এছাড়াও আমরা কি করা যায়, এক্সট্রা আমাদের কিছু অপশন থাকে, যেটা হচ্ছে ওসিআর। ওসিআর মানে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন। তো একটা জিনিস কি, আপনার যখন পরীক্ষার মধ্যে লিখবেন, আপনার হয় অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন লিখবেন অথবা ওসিআর লিখবেন। এখানে যেমন আমি লিখেছি, বাংলায় দিয়েছি এবং ইংলিশে ব্র্যাকেটে দিয়েছি শুধুমাত্র আপনাদের বোঝার জন্য, পড়ার জন্য, আর কিচ্ছু না, জানার জন্য। আপনারা হয় ইংলিশে লিখবেন অথবা বাংলায় লিখবেন, দুইটা জিনিস এভাবে উল্লেখ করার দরকার নাই। শুধু বাংলায় দিবেন অথবা শুধু ইংরেজিতে দিবেন। এখানে যেমন আমি এটাতে কি করা হয়েছে দেখেন, ব্র্যাকেটে দিয়ে সামনে আমি লিখে দিচ্ছি, কারণ কি আপনাদের ফুল অ্যাব্রিভিয়েশন অনেক সময় চলে আসে, যে ওসিআর ফুল অ্যাব্রিভিয়েশন, ফুল মিনিংটা লিখো। ওসিআর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন। তো এখন আপনারা কিন্তু পরীক্ষার হলে ভিত্তিক এইভাবে দিবেন না। এখানে যেমন স্ক্যান করা লেখা সম্পাদনের যোগ্য, মানে এখানে আবার ব্র্যাকেটের ভিতরে এডিটেবল, আমি লিখে দিচ্ছি বোঝার জন্য এডিটেবল, বাট হয় আপনি এডিটেবল লিখবেন অথবা এই যে লেখা সম্পাদন যোগ্য, স্ক্যান করা লেখা সম্পাদন যোগ্য লিখবেন অথবা এডিটেবল লিখবেন, স্ক্যান করা এডিটেবল বা এডিটেবল টেক্সট এটা লিখবেন। তো দুইটা জিনিস লেখা দরকার, বাংলা এবং তার অর্থ ইংলিশে লেখা দরকার নেই। তাইলে আমাদের এখানে কি বলতেছি, স্ক্যানিং ফরম্যাট কয় ধরনের করা যায়, দুই ধরনের করতে পারতেছি, হয় ইমেজ, ইমেজ যে পিএনজি, টিএফ, বিএমপি বা পিডিএফ আকারে লিখতে পারি, অথবা মনে করো যে মানে ডকুমেন্ট অথবা ইমেজ আকারে করতে পারি। এবং আরেকটা ওয়ে আছে ওসিআর মাধ্যমে। ওসিআর মানে কি, যখন আমরা এই যেমন পেজটাকে দেখা যাচ্ছে, এটা যখন আপনি প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে যদি ওসিআর করেন, ওসিআর করলে কি করতে পারবেন, এই লেখাগুলি এডিট করতে পারবেন। কিসে এডিট করতে পারবেন, এমএস ওয়ার্ড ফাইলে নিয়ে বা টেক্সট ডকুমেন্টে নিয়ে সেটাকে এডিট করতে পারবেন ওসিআর করা হলে। যদি ওসিআর না করা হয় তাহলে এটিকে এডিট করা যায় না, নরমালি এডিট করা যায় না, এডিট করা যায় কষ্ট হয়, অন্য বিকল্প হইতে একটা এডিটেবল টেক্সট আকারে আপনি পাবেন। তারপরে স্ক্যানিং প্রযুক্তি, আমরা স্ক্যানিং প্রযুক্তি মানে হচ্ছে আমরা যে স্ক্যানারটা থাকে, স্ক্যানারের ক্ষেত্রে একটা আমি দেখেছি কিরকম, যে জাস্ট একটা ঢাকনা উঁচু করে ভিতরে স্ক্যানার একটা যে ডকুমেন্টটা আমরা স্ক্যান করবো সেটাকে রেখে আবার ঢেকে রেখে তারপরে স্ক্যান কমান্ড তুলে ওইখান থেকে সেই ইমেজটাকে, সেই মানে সেই কাগজটা থেকে স্ক্যান করে ইমেজ আকারে অথবা একটা ডকুমেন্ট আকারে আমার কম্পিউটারে ডিজিটাল ভাবে উপস্থাপন করে থাকে। এটা হলো একটা সিস্টেম, এটাকে বলে ফ্ল্যাট বেড স্ক্যানার। ফ্ল্যাট বেড স্ক্যানার ভিতরে কি করে বই, ছবি, বিভিন্ন নথি স্ক্যান করার জন্য সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এই ফ্ল্যাট বেড স্ক্যানারটা কিরকম হয়ে থাকে সেটা একটু আমরা দেখি।
দেখেন এই যে ফ্ল্যাট বেড স্ক্যানার, এই ফ্ল্যাট বেড স্ক্যানারগুলি জাস্ট ঢাকনাটা উঁচু করা হয়, এখানে আমাদের যেই জিনিসটা স্ক্যান করব সেই জিনিসটা এখানে যেই নথিটা এখানে দিয়ে থাকি বা সেই ডকুমেন্টসটা দিয়ে থাকি বা যে ফটোটা দিয়ে থাকি সেটাকে সে স্ক্যান করে কম্পিউটার ডিজিটাল আকারে নিয়ে আসে। এটা গেল আমার ফ্ল্যাট বেডের ক্ষেত্রে। আর যদি আমাদের শিট ফিটার স্ক্যানার, শিট ফিটার স্ক্যানার কি থাকে, এক জায়গার ভিতরে আমরা নথিগুলি দিই, স্বয়ংক্রিয়ভাবে সেগুলি স্ক্যান হয়ে যায় একের পর এক। তো শিট ফিটার স্ক্যানারগুলি কিরকম, কিছু কিছু স্ক্যানার আছে শিট ফিটার স্ক্যানার এবং ফ্ল্যাট বেড দুইটা একসাথেই থাকে। তো নরমাল যে স্ক্যানারগুলি থেকে সেটার সাথে ফ্ল্যাট বেড স্ক্যানারে থাকে। আমরা একটু এটা ইমেজটা একটু দেখি। এই যে দেখেন স্ক্যানার মধ্যে এখানে আমরা নথিটা দিচ্ছি, এখানে বের হয়ে যাচ্ছে। তো এই যে স্ক্যানারগুলি আছে এগুলির ক্ষেত্রে এগুলি কি শুধুমাত্র শিট ফিট স্ক্যানার, এটা বোধ না, এটা দিয়ে মানে ফ্ল্যাট বেড করা যায় না। তবে কিছু কিছু স্ক্যানার আছে ফ্ল্যাট বেডও করা যায়, শিটও করা যায়। এই যেমন এই স্ক্যানারটা আমরা দেখতেছি, এই স্ক্যানারটা দিয়ে আমরা কি করতে পারি যে এখানে আমাদের শিটও স্ক্যান করতে পারতেছি, শিট ফিটও আছে। আবার এই যে পুরো ঢাকনাটা এটা যখন উঁচু করব, এই যে এরকম উঁচু করা হয়, তখন এটা আমরা এখান থেকেও ফ্ল্যাট বেড স্ক্যানের মতো কাজ করতে পারি। মানে একটা স্ক্যানার দুইভাবেই আমরা স্ক্যান করতে পারি। যখন আমাদের এখানে কোনো ডকুমেন্ট, সিঙ্গেল কোন ডকুমেন্ট বা মোটা অথবা বইয়ের মতো হয়, তখন তো আমরা ওইখানে শিটে ইয়াতে শিট বেডে দিতে পারবো না, শিট ফিটে দিতে পারবো না, এখানে তখন আমাদের ফ্ল্যাট বেডে দিতে হবে, ফ্ল্যাট বেডে দিয়ে করতে হবে। তখন আমাদের এখানে বই বা ওইরকম কিছু যেটা আমরা শীট দিয়ে নিতে পারবে না, একটা পেজ টানতে পারবো না, এই দিতে হবে। এই যে এর হচ্ছে শীট ফিট স্ক্যানার। আর যখন আমরা এই উঁচু করে দিব তখন ফ্ল্যাট বেড স্ক্যানের মধ্যে কাজ করে, একই স্ক্যানার আমরা দুইটা ফ্লেভার পাচ্ছি। তারপর আছে আমরা কি হ্যান্ড হোল্ড স্ক্যানার। এই হ্যান্ড হোল্ড স্ক্যানারটা কিরকম দেখেন, একটা পোর্টেবল স্ক্যানার যেটা হাতের মধ্যে রেখে স্ক্যান করা যায়, হাত দিয়ে স্ক্যান করা যায়। এখন আমরা এই স্ক্যানারটা একটু দেখি, হ্যান্ড হোল্ড স্ক্যানারটা। এই যে দেখেন এই স্ক্যানারগুলি আমরা দেখেছি বিভিন্ন সময়, এগুলি কি দিয়ে শুধুমাত্র যদি স্ক্যান করা হয়, সাধারণত আমরা বারকোড স্ক্যান করে থাকি। এর বিভিন্ন সুপার সুপার আমরা দেখি বিভিন্ন ডিজাইনে থেকে থাকে, এগুলো আমরা হ্যান্ড হোল্ড স্ক্যানার বলে থাকে। এই হ্যান্ড হোল্ড স্ক্যানার দিয়ে আমরা কি করি, হাত দিয়ে ধরে ধরে স্ক্যান করে থাকি। হ্যান্ড হোল্ডে বিভিন্ন ধরনের থাকে, সাথে কিউআর কোড, বারকোড এই ধরনের স্ক্যান করা হয়ে থাকে, অথবা বিভিন্ন কিছু আছে যে স্ক্যান করার জন্য। এই দেখেন হ্যান্ড হোল্ড স্ক্যানারের মধ্যে এই যে উপরে পেজটা আছে টোটালটাই হ্যান্ড হোল্ড স্ক্যানারের ভিতরে। এই দেখেন আরেকটা মডেল, এগুলি দিয়ে আমরা বারকোড স্ক্যান করে থাকি, কিউআর কোড স্ক্যান করে থাকি। কিন্তু এই যে মডেলটা আছে এবং এইগুলিতে আছে, এগুলি দিয়ে কি আমরা পুরো A4 সাইজের আরো বড় সাইজের স্ক্যানারগুলো স্ক্যান ডকুমেন্ট, নরমাল ডকুমেন্ট স্ক্যান করতে পারি। এটা হাতের মধ্যে হাত দিয়ে জাস্ট এক পাশ থেকে আরেক পাশে টেনে নিয়ে আসে, পুরোটা স্ক্যান হয়ে যায়। এটা হচ্ছে হ্যান্ড হোল্ড স্ক্যানার। আরেকটা আছে আমাকে ড্রাম স্ক্যানার। যখন আমাদের কি করা হয়, যখন কোনো উচ্চমানের ইমেজকে স্ক্যান করার প্রয়োজন হয়ে থাকে, সাধারণত ওইসব ক্ষেত্রে ড্রাম স্ক্যানার ইউজ করা হয়ে থাকে। আর এই ড্রাম স্ক্যানার সাধারণত কোথায়, নরমালি আমরা সাধারণত পাবলিক ইউজ করি না, এর সাথে কোনো ইন্ডাস্ট্রিতে অথবা কোনো শিল্প কারখানায় এগুলি ব্যবহার করতে দেখা যায়। এখানে ড্রাম স্ক্যানার কিরকম, এই যে কত বড় স্ক্যানার, এগুলি বড় বড় স্ক্যানার হয়ে থাকে। এই স্ক্যানারগুলিতে সাধারণত যখন কোনো প্রিন্ট করা হয়, আমার কাছে যেমন আপনারা দেখবেন বিভিন্ন ছাপাখানার ভিতরে এই স্ক্যানারগুলি ইউজ করতে বেশি দেখা যায়। ছাপাখানার ভিতরে যখন আপনার একটা ইমেজকে স্ক্যান করে সেখান থেকে হাজার হাজার পেজ স্ক্যান করে ফেলে, প্রিন্ট করে ফেলে, একটা থেকে স্ক্যান করো তারপর হাজার হাজার পেজ স্ক্যান করে ফেলে। এইসব ক্ষেত্রে আমাদের সাথে এতে ড্রাম স্ক্যানার দেখা যায়। অথবা এখান থেকে স্ক্যান করে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন মগের মধ্যে ছবি প্রিন্ট করে, অথবা বিভিন্ন ধরনের মেটালের মধ্যে প্রিন্ট করে থাকে। মানে অ্যাকচুয়ালি এই ড্রামের প্রিন্ট বিশেষ কাজে এটা ইউজ করা হয়, বিশেষ করে ইন্ডাস্ট্রি অথবা বিভিন্ন ছোট ছোট শিল্প কারখানা এগুলোতে ব্যবহার করতে দেখা যায়। তাহলে স্ক্যান প্রযুক্তির ক্ষেত্রে, স্ক্যানিং টেকনোলজির ক্ষেত্রে কয় ধরনের দেখতে পাই, ফ্ল্যাট বেড স্ক্যানিং, শিট ফিটার স্ক্যানার, হ্যান্ড হোল্ড স্ক্যানার, ড্রাম স্ক্যানার। ফ্ল্যাট বেড স্ক্যানার এবং শিট ফিট স্ক্যানার এগুলি নরমালি সবাই ইউজ করে থাকে। হ্যান্ড হোল্ড স্ক্যানারগুলি সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানে ইউজ করে থাকে স্পেশাল পারপাস, যেমন মনে করেন সুপার শপ, এইসব জায়গার ভিতরে আমরা দেখছি যে বারকোড স্ক্যানার অথবা কিউআর কোড স্ক্যানার ইউজ করে থাকে। এবং হ্যান্ড হোল্ড স্ক্যানার আরেকটা আছে যেটাতে ইমেজ বা ডকুমেন্টও স্ক্যান করতে দেখা যায়। আর ড্রাম স্ক্যানারগুলি সাধারণত ইন্ডাস্ট্রিগুলিতে ইউজ করতে দেখা যায়, খুব উচ্চমানের ইমেজ কালেক্ট করার জন্য করা হয়। মাল্টিপেজ স্ক্যানিং,
মাল্টিপেজ স্ক্যানিং হচ্ছে কিছু স্ক্যানার আছে, যেমন মনে করেন এই স্ক্যান মাল্টিপেজ স্ক্যানিং সাধারণত আমাদের প্রত্যেকটা স্ক্যানার দেখতে পাই, তবে ড্রাম স্ক্যানার ছাড়া সাধারণত ফ্ল্যাট বেড স্ক্যানার এবং শীট ফিট স্ক্যানার, এই দুইটা স্ক্যানার ভিতরে সাধারণত এই মাল্টিপেজ স্ক্যানিং ইউজ করতে দেখা যায়। তো এইসব ক্ষেত্রে কি যে মনে করেন যে আপনার কাছে অনেকগুলি ফাইল নিয়ে আমরা পিডিএফ ফাইল, যেমন মনে করেন যে আমার এখানে কটা এই যে পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটার ভিতরে আছে 11টা পেজ। তো 11টা পেজ যখন আপনি প্রিন্ট আউট দিয়ে মনে করেন আপনি স্ক্যান করবেন, স্ক্যান করলে কি একে একে একটা ফাইল আকারে আপনাকে আনার প্রয়োজন হবে, তখন আমরা কি মাল্টিপেজ দিতে পারেন। অথবা অটোমেটিক যে ফিটার আছে, ফিটারগুলোতে যখন এক পেজে একবারে আপনি মনে করেন যে 100টা পেজ দিলেন, শীট দেওয়ার পর একটা পেজ আপনি তৈরি কনভার্ট করতে পারেন, অথবা ইমেজ আকারে গুলো আলাদা আলাদা 100টা ইমেজ দিতে পারেন। তো একসাথে আপনি মাল্টিপেজ স্ক্যান করতে পারেন। কিছু স্ক্যানার এই যে এডিএফ বা অটোমেটিক ডকুমেন্ট ফিটার সুবিধা যায় একাধিক পৃষ্ঠা স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করতে সক্ষম হয়ে থাকে। এগুলো সাধারণত কি ইয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই, এই কোন স্ক্যানারের ক্ষেত্রে অটোমেটিক ফিটার যেগুলি থাকে, শীট ফিটার স্ক্যানার, এগুলিতে আমরা দেখতে পাই। তাহলে একটা স্ক্যানারের বৈশিষ্ট্য ক্ষেত্রে আমরা কি কি দেখতেছি? রেজুলেশন, স্ক্যানিং গতি, রঙের গভীরতা, সংযোগ ব্যবস্থাপনা, স্ক্যানিং মুড, স্ক্যানিং ফরম্যাট, স্ক্যানিং প্রযুক্তি, মাল্টিপেজ স্ক্যানিং, টোটাল 8 ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এখন মনে করেন আপনার পরীক্ষার সময় এটা আসলো যে স্ক্যানার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো, যদি আপনাকে মনে করেন 5 মার্ক বা 6 মার্কের কোশ্চেনে আসে, 5 মার্কের কোশ্চেনে আসলে তখন আপনি চিন্তা করবেন যে এটা পুরোটা দেওয়ার জন্য। আদারওয়াইজ আপনার তো পুরোটা দেওয়ার দরকার নেই। তাহলে আপনি কি করবেন? রেজুলেশন লিখে একটা পয়েন্টের মধ্যে টোটালটা সারমর্ম লিখে দিবেন। জাস্ট স্ক্যানিং গতি লিখে সারমর্ম লিখে দিলাম। মনে করেন 2 মার্কের কোশ্চেন আসলো, তখন তো আপনার পুরোটা লিখে তারপর পোষাবে না, তখন আপনি স্ক্যানিং গতি দিয়ে সামনে দিয়ে লিখে দেবেন। 1 মার্কের কোশ্চেন আসবে না, মিনিমাম 2 মার্কের কোশ্চেন আসবে, তখন আপনার পুরোটা না লিখে এটাকে সারমর্ম আকারে একটা পয়েন্ট দিয়ে উল্লেখ করে দিবেন। তারপর আমরা আসি বিশেষ পেরিফেরাল ডিভাইস, যেমন ওএমআর, ওসিআর, ডিজিটাইজার, লাইট পেন, স্পেস রিকগনাইজার ইত্যাদি। তো ওএমআর আর এই পেরিফেরাল ডিভাইসগুলি কি বলতেছি? পেরিফেরাল ডিভাইসগুলি কি? আমার যে কম্পিউটার মূল সিস্টেম থাকে, এই সিস্টেমের সাথে বিশেষ কাজ বা বিশেষ পারপাস সার্ভ করার জন্য যে ইনপুট আউটপুট ডিভাইসগুলি আমরা সংযোগ করে থাকি, এটাকে আমরা বলি পেরিফেরাল ডিভাইস। এতে করে আমাদের কিছু কম্পিউটার কার্যক্ষমতা বেড়ে যাচ্ছে, আমরা আর বিভিন্ন ধরনের বহুমুখী কাজ করতে পারি। এর মধ্যে হচ্ছে কি, এর মধ্যে কিছু অপশন আছে, যেমন স্পেশাল পারপাস, যেসব ডিভাইসগুলো ইউজ করে সেগুলো আমরা বিশেষ পেরিফেরাল ডিভাইস বলতে থাকি। যেমন ওএমআর, এই ওএমআর এক ধরনের পেরিফেরাল ডিভাইস, সেটা ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে কি অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন। অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন এটা দিয়ে কি করা হয়, যে আমরা যে বিভিন্ন ধরনের পরীক্ষার সময়, যেমন আপনারা যখন এই পরীক্ষা দিতে যাবেন, ফাইনাল বোর্ডের পরীক্ষা দিতে যাবেন ক্যারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে, তখন আপনাদের কি করতে হবে? একটা খাতা দেয়, অথবা আপনারা এসএসসি এইচএসসি তে যে পরীক্ষা দিয়েছেন ওইখানে বিভিন্ন ধরনের বল পূরণ করতে হয়েছে আপনাদেরকে, আপনাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলোর ক্ষেত্রে লেকচার পূরণ করতে গিয়ে আপনাদের বিভিন্ন ধরনের বল পূরণ করতে হয়, গোলাপ ভরাট করতে হয়। এই যে বল যে ভরাট করার পরে ওই যে খাতাটাকে স্ক্যান করা হয় বা পড়া হয়, রিকগনাইজ করা হয় যেখানে রোল নাম্বারটা কত হইতে পারে, সেই জিনিসটা কাজটা করা হয় এই ওএমআর এর মাধ্যমে। যে ওএমআর প্রযুক্তি যে মার্ক করে ছোট ছোট কালো গোল চিহ্ন দাগ দেওয়া থাকে, উত্তরপত্র বা ফর্মে সক্রিয়ভাবে পড়তে পারেন। আপনারা যখন পরীক্ষার সময় যে লিখবেন ওএমআর প্রযুক্তি মার্ক করা উত্তরপত্র বা ফর্মে সক্রিয়ভাবে পড়তে পারে, এভাবে লিখবেন। এইখানে যে ব্র্যাকেট দিয়ে উল্লেখ করা হয়েছে এটা বোঝানোর জন্য, এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে পরীক্ষার হলে এগুলি দেওয়া দরকার নাই, এই অংশগুলো। এটি পরীক্ষার ক্ষেত্রে ওসি, এমসিকিউ, জরিপ ফর্ম, লটারি টিকিট ইত্যাদি স্ক্যান করে উত্তর শনাক্ত করতে ব্যবহার করা হয়ে থাকে, এবং ওএমআর স্ক্যানে খুব দ্রুত ও নির্ভুলভাবে তথ্য গ্রহণ করা হয়ে থাকে। এইসব ক্ষেত্রে আপনাদের কোশ্চেনের ভিতরে সাধারণত পরীক্ষা হলে এরকম আসে ওএমআর কি, সাথে শুধু ওএমআর আসে না, 1 মার্কের কোশ্চেনের ভিতরে আসে ওএমআর এবং ওসিআর কি, অনেক সময় ওএমআর কি 1 মার্কে আসে, আর 2 মার্কে আসলে ওএমআর কি অথবা ওএমআর ও ওসিআর কি, এরকম দুইটা একসাথে উল্লেখ করে দেয় 2 মার্কের ক্ষেত্রে। ওসিআর কি? ওসিআর হচ্ছে কি অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন। ওসিআর দিয়ে কি করা হয়? জাস্ট আপনার আমরা ওই যে একটু আগে দেখেছিলাম যে স্ক্যানারের ক্ষেত্রে ওসিআর করা,
ওসিআর দিয়ে জাস্ট কিছু ওসিআর পর্যন্ত মুদ্রিত বা হাতের লেখার অক্ষরকে ডিজিটাল টেক্সট রূপে রূপান্তর করা যায়। এই ওসিআর দিয়ে কি করা হয়, যখন ওসিআর করা হয় তখন যেই লেখাটাকে ওসিআর করা হয় সেটাকে আপনি কি করছে, এডিটেবল টেক্সট আকারে সে কনভার্ট করে দেয়। যেন ওসিআর প্রযুক্তি মুদ্রিত হাতের লেখা বা অক্ষরকে ডিজিটাল টেক্সটে রূপান্তর করতে পারে। এটি স্ক্যান করা বা নথি থেকে লেখা চিহ্নিত করতে পারে এবং এডিটেবল ফরম্যাটে সংরক্ষণ করতে পারে। ওসিআর সফটওয়্যার অক্ষরের ফন্ট স্টাইল লেআউট শনাক্ত করতে সক্ষম। যেমন আপনাকে আমি নরমাল এটা দেখি বলি, যেমন মনে করেন এই ছবিটাকে আমি ফটোতে কনভার্ট করি। ছোট্ট একটা জিনিস আপনাদের দেখাই। যেমন আমি এই ছবিটা, এই লেখাটা ছবিটা তুললাম, ছবি তুলে ফেলছি। ছবি তুলে ফেলে এখন আমি এটা সেভ করি। সাপোজ ডেস্কটপের মধ্যে আপনাদের একটা সেকেন্ড ফার্স্ট সেমিস্টার লিখেছিলাম একটা, এখানে আমি সেভ করলাম। সেভ করার পরে এই লেখাটাকে আমি দেখেন এটা হচ্ছে আমার একটা ইমেজ, একটা ফটো নিয়েছি। ফটোটাকে আমি ইয়ে করব, এই গুগল ড্রাইভ, গুগলের মাধ্যমে আমি ওসিআর করি। আরে কই গেল সি ক্লাস, এখনো আসে নাই গেল। ও আসছে তো, সরি, এইটাই রাইট বাটন ক্লিক করি, দেখেন ওসিআর হইতেছে। আমার এই যে উপরে ছবিটা আছে, এই ছবিটা আছে টেক্সট ইয়া ফটো আকারে। এটার নিচে আমার এই যে লেখাটা দিয়ে দিচ্ছে, এই যে লেখাটা আমি এখন চেঞ্জ করতে পারতেছি। আমি ইচ্ছা করলে এখান থেকে আমি ডিলিট করতে পারি, লিখতে পারি, সবকিছু করতে পারবো। এইটা যদি আপনার হাতের লেখা হইতো সেটাও সে করতে পারতো। তবে হাতের লেখার ক্ষেত্রে ওসিআরটা বাংলাটা করতে একটু ওদের কষ্ট হয়, ইংলিশটা হলে খুব সুন্দরভাবে সে করতে পারে। আপনি দেখেন ওসিআর হয়ে গেছে। এই দেখেন মূল ছবিটা হচ্ছে আমাদের এই জায়গায়, এই যে ফটোটা, এই ফটোটা আমি এডিট করার প্রয়োজন হইতেছে না, কিন্তু এটাকে যখন ওসিআর করে ফেলছি তখন এখান থেকে ওই যে লেখাটা চেঞ্জ করতে পারতেছি, সব ডিলিট করতে পারতেছি, লিখতে পারতেছি। এর ভিতরে যেন ওসিআর আছে, ওসিআর করতে আমরা যা মন চাই আমি এখান থেকে অ্যাড করতে পারতেছি, লিখতে পারতেছি। প্রথম আমার ছবিটাকে একটা ছবি তুলে নিয়েছি, এই যে আমার ওসিআর হওয়া ডকুমেন্টসটা এখানে চলে আসছে। তাহলে ওসিআর দিয়ে কি করা হইতেছে, একটা মুদ্র বা হাতের লেখা অক্ষরকে ডিজিটাল টেক্সটে রূপান্তর করতে পারে। এটি স্কেল করে নথিতে লেখাকে চিনতে পারে এবং তা এডিটেবল ফরম্যাটে সংরক্ষণ করতে পারে। ওসিআর সফটওয়্যার অক্ষরের ফন্ট স্টাইল ও লেআউট শনাক্ত করতে পারে। বিভিন্ন স্টাইল, সে ফন্ট এবং কি আছে না সবকিছু সে শনাক্ত করতে পারে। এটা ব্যবহার, এটা কোথায় ব্যবহার করা হয়েছে, বই, পত্রিকা, অফিসে ডকুমেন্ট ডিজিটালাইজ করা হয় এবং ব্যাংকিং ও প্রশাসনিক কাজে ব্যবহার করা হয়েছে। পিডিএফ এর নথিকে টেক্সটে রূপান্তর করা হতে পারে। পিডিএফ শুধু পিডিএফ নথি না, শুধু ইমেজ যার লেখাকেও টেক্সটে সে কনভার্ট করতে পারে। আর এবার আসে ডিজিটাইজার। প্রথম দেখলাম কি ওএমআর, ওসিআর এবং হচ্ছে ডিজিটাইজার। ডিজিটাইজার জিনিসটা কি,
ডিজিটাইজার হলো এমন ডিভাইস যা হাতের আঁকা ডিজিটাল বা ফ্রি হ্যান্ড ড্রয়িং কে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে। যখন আপনার কোনো ডিজিটাইজার জিনিস দিয়ে একটা পেন থাকে, সে পেন থেকে পেন দিয়ে আপনি যখন স্কেচ করবেন বা কোনো কিছু লিখবেন সেটাকে অটোমেটিক কম্পিউটারে কনভার্ট করতে পারে ডিজিটাইজার। এবং একটা আমি ডিজিটাইজার দেখি, কপি, গুগল, হ্যাঁ কি হয়েছে, ডিজিটাইজার মেশিন। এই যে দেখেন, এই যে ডিজিটাইজার মেশিনগুলি কিরকম হয়ে থাকে, সরাসরি এখানে আছে। এই যে ডিজিটাইজার মেশিন, ক্যাড ড্রয়িং করা থাকে। এই যে ডিজিটাইজার মেশিন, এটি বড় বড় ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় এই ডিজিটাইজার মেশিনগুলি আমরা ব্যবহার করতে দেখতে পাই। ডিজিটাইজার মেশিনে তারা কি করতেছে, ডিজিটাল হলো একটি ডিভাইস যার মাধ্যমে আঁকার ডিজাইন বা ফ্রি হ্যান্ড ড্রয়িং ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করে থাকে। যখন কোনো জিনিস হাত দিয়ে আঁকলে সেই জিনিসটাকে ডিজিটাইজে কনভার্ট করে থাকে। এটি একটি প্যান সেন্সিটিভ সারফেস বা টেবিলের মাধ্যমে কাজ করে থাকে, একটা ট্যাবলেটের মাধ্যমে কাজ করে। সাধারণত এটাতে আমরা যে ডিজিটাইজার দেখতেছি যে এক ধরনের ডিজিটাইজার, তবে ডিজিটাইজার আরো অন্য ধরনের আছে। যেমন আপনি কম্পিউটারের সাথে একটা ডিজিটাইজার জিনিস সংযোগ করেছেন, আপনার যে মোবাইলে দিয়ে বিভিন্ন ধরনের ট্যাব ইউজ করেন না, ট্যাব, এই যে মোবাইলের মধ্যে যে বড় স্ক্রিনের ট্যাব দেখা যায়, আগে ডিজিটাইজার যেগুলি এগুলি বেশি ইউজ হতো ট্যাব, এটার মধ্যে এক ধরনের প্যান থাকতো যেটা উপরে যখন অঙ্কন করা হতো, যেটা অঙ্কন করা হতো সেটা কম্পিউটারের মধ্যে চলে আসতো। তখন এগুলি দিয়ে কি করা হয়েছে যে বিভিন্ন ধরনের ইলাস্ট্রেটর বা এইসব জায়গার ভিতরে অথবা স্কেচ করা হলে এগুলি সরাসরি কম্পিউটারে ডিজিটাল আকারে দেখা যেত। এইটি নরমালি আমরা বুঝতাম যে ডিজিটাইজার। আর এখন ডিজিটাইজার গুলি শুধু এগুলি দেখাইছে কেন, ডিজিটাইজার এছাড়াও ডিজিটাইজার আছে। এই যে আমি এটার কথা বলতেছিলাম, এই হচ্ছে ডিজিটাইজার, ওটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিজিটাইজার মেশিন চলে গেছে। এই যে দেখেন, এটা দেখলে বোঝা যাবে আপনাদের। হয় না রে বাবা, এই যে দেখেন এখানে যখন আর্ট করা হচ্ছে, এই যে আর্ট করা হইতেছে, এটা কি হয় সরাসরি, এই যেমন দেখেন এই যে ব্যক্তি একটা লোক আর্ট করতেছে, ঠিক এরকম এখানে আর্ট করা হয় কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে কেবল দিয়ে ইউএসবি পোর্ট দিয়ে আটকা কানেকশন করা থাকে, এখানে হাত দিয়ে অঙ্কন করে এখানে কম্পিউটারে চলে আসে। এটা হচ্ছে ডিজিটাইজার, নরমালি ডিজিটাইজার যেটা আমরা ইউজ করে থাকি ফ্রিলি ভাষায়। ঠিক এরকম একটা কলম থাকে, আর এখানে একটা কম্পিউটারের ট্যাবের মধ্যে যে ট্যাবের মতো একটা মোবাইল ট্যাবের মতো ডিভাইস থাকে, এখানে যে জিনিসটা অঙ্কন করা হয় সেটাই কম্পিউটারে চলে আসে। এই যে এখানে অঙ্কন করে থাকে এবং অঙ্কন করে এবং কম্পিউটারে তখন চলে আসে। তো সহজে যত জটিল জিনিস আর্ট করা যায়, যেটা মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আর্ট করা একটু কঠিন হয়ে থাকে, সেটা সাধারণত ডিজিটাল দিয়ে অঙ্কন করা হয়। সাধারণত বিভিন্ন লগো ডিজাইন করা, ইলাস্ট্রেটর, শার্ট, এই যে এখানে যে শার্টের ডিজাইন করতেছে, এই জিনিসগুলি তৈরি করতে সাধারণত এই ডিজিটাল ডিভাইসটি ইউজ করে থাকে। ব্যবহার কোথায়, গ্রাফিক্স ডিজাইন ও অ্যানিমেশন তৈরি করার জন্য ব্যবহার করা হয়, আর্কিটেকচার ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং ড্রাফটিং এর জন্য ইউজ করা হয়, চিকিৎসা ক্ষেত্রে রোগীদের হাতের লেখা বা স্কেচ বিশ্লেষণের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় কি করা হয় যে সাইন নেওয়া হয় নির্দিষ্ট পয়েন্টে থেকে, এখানে আপনি সাইন দেন, অটোমেটিক সিগনেচারটা ডিজিটাল আকারে চলে যায়। এবার আসি আমরা লাইট পেন। লাইট পেন সাধারণত এটা হচ্ছে দেখেন, এটি নির্দিষ্ট ধরনের পেন যা মনিটর স্ক্রিনে সরাসরি লেখা বা ডিজিটাল ইন্টারঅ্যাকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই লাইট পেন দিয়ে সরাসরি কি করে মনিটরের মধ্যে লেখা হয়, মনিটর স্ক্রিনে লেখা হয়।
তো এই লাইট পেন সাধারণত ইউজ করা একটু কমে গেছে, কারণ এই লাইট পেন দিয়ে যে কাজটা করা হয়তো আগে সিআরটি মনিটরের ক্ষেত্রে লাইট পেনটা ইউজ করতে বেশি দেখা গেছে। তবে এখন বর্তমানে আমাদের এলসিডি চলে আসছে এবং আমাদের টাচ স্ক্রিন চলে আসছে। আমরা এই লাইট পেনটা দেখি, লাইট পেনটা কিরকম। এই যে লাইট পেনটা দেখতে এরকম থাকে, এখানে জাস্ট ইলেকট্রিক কারেন্টে কানেকশন করা থাকে, এখান দিয়ে ছোট্ট একটা আলোর মতো বাইরে বা এক ধরনের চুম্বকীয় আকর্ষণ থাকে, যার মাধ্যমে সাধারণত ক্যাথোড রে টিউবের মধ্যে একটা ইফেকশন ঘটে। কিন্তু ক্যাথোড রে টিউব তো এখন তার কাজ হয় না, ক্যাথোড রে টিউবের সিআরটি যে মনিটর ছিল আগের মতো, সে ডাব্বা মনিটর যেটাকে বলি ওগুলোর মতো আর কি। তো বড় মনিটর থাকতো ওই জিনিসগুলা, ওইগুলি সাধারণত ওইখানে ইউজ করা হতো। আর এখন আমরা লাইট পেন ইউজ করতে বলতে পারি যে যেগুলি সাধারণত টাচ স্ক্রিনে যে পেনগুলি থাকে, কিন্তু ওইগুলির সাথে তুলনা করা যায় না, কারণ এই লাইট পেনগুলির সাথে একটা ইলেকট্রিক কানেক্টিভিটি থাকে, মানে আলাদা একটা কানেকশন থাকে, কিন্তু এখান থেকে কানেকশনের কোনো দরকার হয় না নরমাল টাচ স্ক্রিন গুলিতে। এগুলো হচ্ছে লাইট পেন সব। যেটা প্যানের মধ্যে থেকে থাকে। তো এটা দিয়ে কি করা হয়, একটি বিশেষ ধরনের পেন যা মনিটর স্ক্রিনে সরাসরি লেখা যায় বা ডিজিটাল ইন্টারাকশনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। সিআরটি স্ক্রিনের সাথে বিশেষভাবে কার্যকর। ক্যাথোড রে টিউবের মাধ্যমে, যেটা বলতেছিলাম যে আগের মনিটরগুলি ছিল পিছনে অনেক বড় থাকতো, হেভি ওয়েট, এবং স্ক্রিনটা থাকতো অনেক ওই যে শক্ত, যেগুলি দেখতেছিলাম পুরোনো টিভিগুলি আমরা দেখতে পাই ওগুলির মতো। বর্তমানে তো আমাদের ওগুলি নাই, এখন আমাদের সব এলসিডি হয়ে গেছে। লাইট পেন একটি অপটিক্যাল সেন্সর ব্যবহার করে, যা স্ক্রিনের নির্দিষ্ট পিক্সেলের আলো শনাক্ত করতে পারে। ডিজিটাল চিত্র আঁকা ও ডিজাইন করা, মেশিন ইন্টারফেস বা ক্যাট সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে। সামরিক ও বৈজ্ঞানিক গবেষণার জন্য স্ক্রিনে সরাসরি লেখার জন্য ব্যবহৃত হয়। তারপর আমরা আসি কি স্পিচ রিকগনাইজেশন। এই স্পিচ রিকগনাইজেশন জিনিসটা কিরকম, যে একটা মানুষের কণ্ঠস্বর শনাক্ত করার জন্য, বিশ্লেষণ করার জন্য এটা ব্যবহার করা হয়। কোনো একজন মানুষ যখন কথা হয় সেটাকে রিকগনাইজ করা, সেটা হচ্ছে স্পিচ রিকগনাইজেশন। এগুলি সাধারণত আমরা দেখতে পাই যে গুগল অ্যাসিস্ট্যান্ট অথবা এই আইফোন যারা ইউজ করে থাকেন, এখন আইফোন তো বাংলাদেশে প্রচুর পরিমাণে ইউজ করতেছেন, আপনারাও হয়তো ইউজ করেন। সেখানে শ্রী দেখবেন যে একটা আছে শ্রী, হ্যালো শ্রী বা হ্যালো গুগল, যেটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্সে থাকে, অথবা অ্যালেক্সা দেখতে পাই আমরা। তো ওইখানে সে কি করে, আপনি স্পিচে রিকগনাইজ করতে পারে। এবং বর্তমানে এআই এর মধ্যে চ্যাট জিপিটি বা অন্যান্য যেগুলি আছে, যেসব আছে, বা কোপাইলট যেটা আমরা উইন্ডোজের মধ্যে দেখতে পাই, তো এই জিনিসগুলি সে কি করে আপনার স্পিচকে রিকগনাইজ করতে পারে। দেখবেন আপনার যখন মোবাইলে যখন ফরম্যাট দেন, তখন আপনার অথবা নতুন করে সেটআপ যখন করা হয়, তখন দেখবেন গুগল অ্যাসিস্ট্যান্ট আপনাকে কিছু কথা বলতে বলে। তখন আপনি যখন কথা বলেন, তখন আপনার ভয়েসটাকে সে রিকগনাইজ করে। তখন সে বুঝতে পারে যে আপনি কিভাবে কথা বলতেছেন। আপনার কথাটা যে সে যখন একটা লেখা টেক্সট দেয়, সেই টেক্সটটাকে আপনি পড়েন। পড়লে সে কি করে ধরে নেয় যে আপনি যে পড়তেছেন, আপনার পড়ার স্টাইলটা কিরকম। কারণ আপনি তো কোন দেশের, একেক দেশের মানুষ একেকভাবে কথা বলে থাকে। ইংরেজি ভাষাটাই আমাদের এশিয়ার জন্য যেভাবে বলে, বাংলাদেশিরা যেভাবে বলে, সেটা কিন্তু ইউরোপ জন্য অন্যভাবে বলে। তাহলে স্পিচটা অন্যরকম হয়। এই যে কণ্ঠস্বর চিনা এবং তার গলার ভঙ্গিমা চিনা, এই জিনিসটা সে রিকগনাইজ করে স্পিচ রিকগনাইজেশনের মাধ্যমে। আর এই স্পিচ রিকগনাইজেশন বা ডিটেকশন, সেটা কি করতেছে, আমাদের এই ডিভাইসের মাধ্যমে করতেছে। এই জিনিসটাকে বলতেছে স্পিচ রিকগনাইজেশন। একটি মানুষের কণ্ঠস্বর শনাক্ত বিশ্লেষণ করতে পারে এই স্পিচ রিকগনাইজেশন ডিভাইসটা। স্মার্টফোন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের ভয়েস কমান্ড, অদক্ষ ব্যক্তিদের জন্য স্পিচ টু টেক্সট সুবিধা, কল সেন্টার ও স্বয়ংক্রিয়ভাবে উত্তরদাতা সিস্টেমের জন্য এই স্পিচ রিকগনিশন ইউজ করা হয়ে থাকে। তারপর আসি আমরা বারকোড স্ক্যানার। বারকোড স্ক্যানারটা যেটা আমরা যে ওই যে একটা স্ক্যানার দেখেছিলাম হ্যান্ড স্ক্যানার, সেটি অ্যাকচুয়াল বারকোড স্ক্যানার, যেটা আমরা বিভিন্ন সুপার শপ এবং বিভিন্ন জায়গার মধ্যে দেখতে পাই। সুপার শপ বা ছোট ছোট ডকুমেন্ট ডিপার্টমেন্টাল স্টোর এবং বিভিন্ন ধরনের গার্মেন্টস শিল্প কারখানার ভিতরে এই বারকোড স্ক্যানারটা আমরা ইউজ করে দেখতে পাই। সেটা কিছু বারকোড থেকে বারকোড স্ক্যানার, সেই স্ক্যান করতে বারকোড স্ক্যানার দেখতে কিরকম সেটা আমরা দেখেছিলাম। তারপর একটু হালকা একটু দেখে নিই। আর বারকোড স্ক্যানার আর কিউআর কোড স্ক্যানার প্রায় একই রকম।
আর আজকাল তো আমাদের মোবাইলের মধ্যে জাস্ট একটা অ্যাপস ইউজ করে আমাদের মোবাইল দিয়ে সে বারকোড স্ক্যান করতে পারি। এই যে এটা হচ্ছে বারকোড, এটা হচ্ছে কিউআর কোড, যেটা স্কোয়ার শেপের মধ্যে থাকে, আর আর যে ডিভাইস দিয়ে স্ক্যান করা হয় এটাকে বলে বারকোড স্ক্যানার। এই যে এটা কোথায় ব্যবহার করা হয়? সুপার শপ, স্টোরের পণ্য স্ক্যানিং, লাইব্রেরি বা বই ম্যানেজমেন্ট, লজিস্টিক ও ইনভারমেন্টাল ম্যানেজমেন্ট এক্ষেত্রে এটা ইউজ, ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্রেল ডিসপ্লে, দেখেন এই ব্রেল ডিসপ্লেটা কিসের জন্য? কিছু কিছু মানুষ আছে যারা চোখে দেখতে পায় না বা চোখে একেবারেই কম দেখে, তাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ব্রেল ডিসপ্লে। সাধারণত দৃষ্টিহীন বা অন্ধ লোকেরা এটাদের জন্য এটা তৈরি করা হয়েছে। এই ব্রেল ডিসপ্লের জন্য কিরকম, যেমন টোটাল কম্পিউটার মাইক্রোসফট কর্পোরেশন আগের মানে কম্পিউটার, আমি একটা অফিসে ছিলাম, একটা ছোট্ট একটা অভিজ্ঞতা থেকে বলি। আমি একটা অফিসে গিয়েছিলাম, সেই অফিসে থেকে যে একটা মেয়ে টোটালি চোখে দেখে না, টোটালি দেখে না, সে বসে বসে কম্পিউটার টাইপ করতেছে, ফর্ম মানে বিভিন্ন ধরনের লেখা লিখতেছে এমএস ওয়ার্ডে, সে একেবারে চোখে দেখে না। সে কি করে ওই কাজটা করার জন্য তার একটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপটার মধ্যে তার জন্য তৈরি করা হয়েছে, মানে তার মতো করে একটা অন্ধ লোকের জন্য ল্যাপটপ তৈরি করা হয়েছে। সে যখন কিবোর্ডের, তার তো মুখস্থ হয়ে গেছে, এবং সে লেখা লিখতেছে, একটা সাউন্ড শোনার জন্য কানের মধ্যে তার একটা ডিভাইস দেওয়া আছে, সে কানেও শুনতে পায়, এবং স্ক্রিনে হাত দিল সে বুঝতে পারে সে কি লেখা লিখছে। তো এটা বিশেষ করে এই ব্রেল ডিসপ্লেটা থাকে, সে ডিসপ্লেটা থাকে এরকম ভাবে তৈরি করা যেটা হাতে স্পর্শ করে সে বুঝতে পারে সে কি লিখছে, সে ওই লেখাটা সে পড়তে পারে, লেখাটা কোনো ভুল হয়েছে কিনা সেটা সে বুঝতে পারে, এবং কিবোর্ডে কোনো কি প্রেস করলে সে কি এর সাউন্ডটা সে শুনতে পায়, সে এতে প্রেস করলে বুঝতে পারে সে এ প্রেস করেছে। এই দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য ব্রেল ভাষায় ডিজিটাল টেক্সটে রূপান্তর করতে ব্যবহৃত হয় স্ক্রিনের লেখা ব্রেল ফরম্যাটে রূপান্তর করা হয়, যা স্পর্শ করে পড়া যায়, মানে লেখাটাকে স্পর্শ করে সে পড়তে পারে। এবং কম্পিউটারের, স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের সাথে সংযোগ করা যায়। কম্পিউটার, স্মার্টফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের মধ্যে এটা সংযোগ করা যায়। দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য ইলেকট্রনিক বই ও তথ্য পড়ার ব্যবস্থা করা হয়, শিক্ষা ক্ষেত্রে ও চাকরির ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকে। তাহলে ব্রেল ডিসপ্লেটা কিরকম? এমন এক ধরনের ডিসপ্লে যেটা দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য এটা তৈরি করা হয়েছিল। তাহলে এখানে আমরা যে স্পেশাল যেই পেরিফেরাল ডিভাইসগুলি দেখেছিলাম, এগুলোর মধ্যে কি কি দেখলাম? OMR অপটিক্যাল মার্কেট রিডার, আর আছে OCR দেখেছি, ডিজিটাইজার, তারপর হচ্ছে লাইট পেন, স্পেস রিকগনাইজার, বারকোড স্ক্যানার, ব্রেল ডিসপ্লে। আচ্ছা, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, এই চ্যাপ্টারের মধ্যে আমরা যে জিনিসগুলো পড়েছি এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টের গুলি বেশি ইম্পর্টেন্ট, শুরু থেকে যেমন আমি বলি পুরো থেকে যে জিনিসগুলি আছে এখান থেকে এইখান থেকে দুই একটা ব্রড কোশ্চেন আপনাদের চলে আসে প্রতি পরীক্ষাতে, ব্রড কোশ্চেন আকারে একটা থাকে। আর এইখান থেকে এই গভর্নেন্স, এই কৃষি এবং এই যে স্পেশাল পেরিফেরাল ডিভাইস, এই চ্যাপ্টারের ভিতরে এটাও একটু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন আসে। মোটামুটি মনে করেন এই চ্যাপ্টার থেকে আপনাদের এভারেজে 5, 6, 7 মার্ক আপনার কমন পড়ে যায়। আপনার টোটাল পরীক্ষা একটু মনে করেন 25 মার্কের, তার মধ্যে এখানে 5-6 মার্কার অ্যান্সার এখান থেকে থাকে। 6 মার্ক তো থাকে মিনিমাম, 6-7 মার্কের। এখান থেকে কারো বুঝতে কোনো সমস্যা আছে? যদি এখানে বোঝা তেমন কিছুই নাই, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপর যে কারো যে কোশ্চেন বোঝার ইচ্ছে থাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এখন আমরা যাই সেকেন্ড চ্যাপ্টারটাতে। সেকেন্ড চ্যাপ্টারে এখানে এই বিষয়টা হচ্ছে কি আপনাদের সম্পূর্ণ নিজের জন্য, আপনাদের কিভাবে কম্পিউটার বসবেন, আপনার টেবিলে হাইট কি হবে, কম্পিউটার মনিটরটা আপনার কতটুকু দূরে থাকবে,
এইসব জিনিসগুলা এই টোটাল চ্যাপ্টারের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং পাই টু পাই মার্ক একদম টোটাল জিনিসটা আর কি। আর কিছু হাইলাইট আপনার জানার জন্য যা যা দরকার তা আপনার জানার দরকার নিজের জন্য, এটা পরীক্ষার জন্য না, আপনার নিজের জন্য দরকার। যেমন মনে করেন যে প্রথমে আছে আমাদের পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্যের জন্য টাইপিং অনুশীলনের নিয়ম। আপনি যে কম্পিউটার টাইপ করে কম্পিউটার চালান তার জন্য আপনার যে নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য কি করা দরকার। অনেক সময় আপনি কম্পিউটার মধ্যে কাজ করতে থাকেন বা এক ধ্যানে যখন কাজ করতে কোডিং করে থাকেন বা বিভিন্ন ধরনের গ্রাফিক্সের ডিজাইনে কাজ করে থাকেন, তখন ওই সময় আপনি কি কি রুলস গুলি ফলো করা দরকার, কিভাবে বসা দরকার কম্পিউটার সামনে, কি করা দরকার, এই জিনিসগুলি এখানে এই জিনিসগুলি বলা হচ্ছে, মানে বিশেষ করে আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য। এখন দেখেন শরীরে বসার নিয়ম। আপনি যখন কম্পিউটার সামনে বসবেন কিভাবে বসবেন, পিঠ সোজা রাখুন, কাঁধ ঝুঁকে বসবেন না কখনো, মানে পিঠটা সবসময় সোজা রাখার চেষ্টা করবেন, কাঁধটা ঝুঁকে বসবেন না কখনো। যদি আপনি কাঁধ ঝুঁকে বসেন এতে করে আপনার কি হবে, পিঠে ব্যথা হইতে পারে, সমস্যা পড়তে পারবেন, দীর্ঘমেয়াদী মারাত্মক সমস্যা ফেস করতে পারবেন। চেয়ারে এমন হতে হবে যাতে কোমরের নিচে ভালোভাবে সাপোর্ট থাকে, কোমরের নিচটা যাতে সাপোর্ট থাকে, গ্যাপ যেন না থাকে, এরকম চেয়ার হওয়া উচিত। দেখবেন যে বিভিন্ন ধরনের লোক কি করে, চেয়ারের পিছনে সাপোর্টের জন্য আলাদা ধরনের এক ধরনের ডিভাইস কিনে নেয় যাতে গ্যাপটা না থাকে। হাঁটু এমন উচ্চতায় রাখুন যাতে 90 ডিগ্রি কোণে থাকে, মানে হাঁটুটা যাতে 90 ডিগ্রি কোণে থাকে। আপনার চেয়ারটা যেমন এরকম হাইটে থাকে, আপনার হাইটের সাথে ম্যাচিং করে আপনার চেয়ারটা প্রয়োজন, মানে এখানে পা যেন আপনার ঝুলে না থাকে অথবা 90 ডিগ্রি বেশি যেন না হয়ে থাকে। ঠিক এইভাবে বসাটা ভালো। পা মাটিতে পুরোপুরি রাখা উচিত, ফুট রেস্ট প্রয়োজন হতে পারে, মানে আপনার পাটা যেন ঝুলে না থাকে, পা যেন মাটিতে মিশে থাকে। এটা হলো আপনার বসার ভঙ্গিমা বা সিস্টেম। তারপর মনিটরের অবস্থান, আপনার সামনে যে স্ক্রিনটা থাকে, মনিটরটা থাকে, সেটা যেন একেবারে কাছে বা একটু দূরে না থাকে। মনিটর চোখে সরল রেখা থাকবে, একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকবে, এই রেঞ্জে থাকবে, যাতে মনিটরটা বেশি উঁচুতে না থাকে নিচুতে না থাকে। আপনার চোখের দৃষ্টি যাতে আই দৃষ্টি কন্টাক্টটা যাতে স্ট্রেট ফরওয়ার্ড থেকে থাকে। যেমন মনিটরের চোখ সরল থাকবেন, খুব নিচে বা অনেক উঁচু মনিটর চোখ ও ঘাড়ে চাপ ফেলতে পারে। চোখ ও মনিটরের দূরত্ব 18 থেকে 24 ইঞ্চির মধ্যে রাখা ভালো। মানে আপনার যে মনিটরটা আপনার চোখের থেকে, মানে আপনার ফেস থেকে দূরত্বটা কতটুকু থাকবে, 18 থেকে 24 ইঞ্চি। এর চেয়ে বেশিও যেন না থাকে, এর চেয়ে কমও যেন না থাকে। অনেকে দেখবেন মনিটর একটু দূরে রাখে, যে চোখের সমস্যা হবে, রেটা পড়তেছে, একটু দূরে রাখি, দূরে রেখে কাজ করি, তাহলে প্রবলেম কম হবে, এরকম না। ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি নরমালি চিন্তা করবেন 18 থেকে 24 ইঞ্চির মধ্যে যাতে থাকে, কাছেও না দূরেও না। কিবোর্ড ও মাউসের অবস্থান, দেখেন কিবোর্ড শরীর থেকে খুব দূরে বা খুব কাছে নয়, এমন ভাবে রাখুন যেন কোণই 90 ডিগ্রি কোণে থাকে। আপনার যে কনুইটা থাকে সেই কনুইটা যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এই ডিসটেন্সে আপনি কিবোর্ডটা রাখবেন। কিবোর্ডটা যদি দূরে রাখেন তাহলে আপনার কনুই 90 ডিগ্রির চেয়ে বেশি চলে যাবে, এতে করে আপনার কনুই পেইন হওয়া বা দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে। বেশি দূরে রাখলে আপনার কনুইর মধ্যে বিভিন্ন ধরনের স্পট দাগ পড়তে পারে বা প্রবলেম হতে পারে। হাতের ভাসমান রাখার চেয়ে কবজি হালকা করে রেস্টে রাখতে পারেন। আপনি যখন কিবোর্ডে টাইপ করবেন ওই ক্ষেত্রে যে উঁচু করে হাতটা ফ্লোর থেকে, মানে যে ইয়াটা আছে বেসটা আছে টেবিলের, সেখান থেকে লাগিয়ে না রেখে হালকা একটু উঁচুতে রাখা যে জিনিসটা আছে, কি মাঝে মাঝে আপনার এমন উপায়ে রাখবেন যে টেবিলের মধ্যে চাইপেও ধরবেন না, আবার উঁচুতেও থাকবে না, এভাবে রেখে কাজ করাটা ভালো। এতে করে আপনার হাতটা রেস্ট থাকে, হাতের নাহলে কি হবে, হাতের ভিতরে যে রগ আছে রগে পেইন হওয়ার সম্ভাবনা থাকে। নিয়মিত বিরতি, মানে আপনি যখন কম্পিউটারে কাজ করবেন অবশ্যই 25 থেকে 30 মিনিটের টাইপিং এর জন্য 2-3 মিনিট বিরতি নেবেন। যখন আপনি টাইপ করবেন তখন 25-30 মিনিটের মাঝখানে 2 থেকে 3 মিনিট রেস্ট নেবেন। এবং প্রতি, মানে যখন আপনি কম্পিউটার কাজ করবেন, মনিটরে কাজ করবেন, আপনাকে একটা কাজ করতে হবে কি, 20-20-20 যেটাকে বলে 20-20-20, এই রুলসটা ফলো করতে হবে। 20-20 রুলস মানে হচ্ছে প্রতি 20 মিনিটে 20 সেকেন্ডের জন্য 20 ফিট দূরে কিছু দেখুন। প্রতি 20 মিনিটে 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরে কিছু দেখুন। যদি এই জিনিসটা না করেন তাহলে আপনার ওই যে অনেক আছে ক্ষীণদৃষ্টি প্রবলেম বা দূরদৃষ্টি প্রবলেমটা দেখা যায়। দূরদৃষ্টি প্রবলেম মানে কি, অনেক সময় দেখা যাচ্ছে আপনি যখন এই কাজটা করেন তাহলে কাছের জিনিসটা দেখতে পাবেন, দূরের জিনিসটা দেখতে পারবেন না। আপনার চোখের মনির যে সেন্সরটা সেটা লঘু হয়ে আসবে, তখন আপনাকে কি করতে হবে, চশমা ইউজ করতে হবে। সেটা থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে,
2020 এই রুলসটা মেনে চলতে হবে। ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশন থেকে সেটা তৈরি করে দেওয়া, এটা হচ্ছে। আর এখানে যে রুলস গুলো বলা হয়েছে ইন্টারন্যাশনালি রুলস, এটা বাংলাদেশের রুলস না। এখানে যে নিয়ম কানুনগুলি উল্লেখ করা হইতেছে, তাইলে আপনার চোখের যত্নের জন্য কি করতে হবে, প্রতি 20 মিনিট পর পর 20 সেকেন্ড ধরে, মানে 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরে কিছু দেখতে বলা হয়েছে। হাত ও আঙ্গুলের ব্যায়াম, টাইপিং এর আগে ও পরে আঙ্গুলের কবজের হাতে হালকা স্ট্রেচ করে নিবেন। ওই যে আমরা বলি না যে আঙ্গুল ফুটাই, যে এরকম আঙ্গুল ফুটাই নিবেন, স্ট্রেচ করে নিবেন, নাড়াচাড়া করে নিবেন। হাত বেশি শক্ত করে কিবোর্ডে চাপবেন না, হাত খুব শক্ত করে কিবোর্ড চাপবেন না। অনেকে কিবোর্ড চাপতে চাপতে ইন্টার কিটা জোরে চাপ দেয়, এটা করবেন না। আলো ও পরিবেশ, আপনি যেখানে কম্পিউটার চালাবেন বা ইউজ করেন সেখানে যদি পর্যাপ্ত আলো বাতাস থাকে। অনেক সময় আপনার যখন কম্পিউটার রাতের বেলা দীর্ঘ সময় কাজ করলে কি হয়, কম্পিউটারের যে রুমের লাইট বন্ধ করে দিয়ে শুধু কম্পিউটার সামনে বসে কাজ করে, এইটা করবেন না। এটা করলে চোখের উপর প্রচুর প্রেসার পড়ে। এই জন্য ওই লাইট জ্বালিয়ে রাখা ভালো, এত করে আপনার ওই প্রভাব মুক্ত থাকবেন। আরামদায়ক ও তাপমাত্রা ও শব্দ দূষণ মুক্ত পরিবেশে টাইপিং মান উন্নত করে। সঠিক টাইপিং কৌশল, 10 আঙ্গুল ব্যবহার করে অভ্যাস করুন। অনেকে এক হাত দিয়ে টাইপ করার চেষ্টা করে, এক হাত দিয়ে টাইপ করবেন না, এত করে টাইপের গতি কমে যাবে এবং আপনার অভ্যাসটা ভালো না। 2 হাত দিয়ে টাইপ করার চেষ্টা করবেন। টাইপিং করার সময় কিবোর্ডের দিকে তাকানোর অভ্যাস ত্যাগ করুন। অনেকে আছে কিবোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে টাইপ করে, হয়তো এখানেই আপনারা আছেন, যারা আছেন তারা দেখেন যে কিবোর্ডের দিকে তাকিয়ে তাকিয়ে টাইপ করেন, এই জিনিসটা করবেন না। সব সময় স্ক্রিন কম্পিউটারের দিকে, কম্পিউটার মনিটরের দিকে তাকিয়ে টাইপ করবেন, কিবোর্ডের দিকে তাকাবেন না। কিছুদিন যদি আপনি টাইপ না করতে পারেন, 2 দিন অভ্যাস করলে আস্তে করে চলে গেছে। এটা গেল আপনার যে পেশাগত সুখর স্বাস্থ্যের জন্য টাইপিং অনুশীলন পদ্ধতিগুলা। এই জিনিসগুলো পড়বেন, এটা পরীক্ষায় আসে না, রেয়ার, খুব কম, খুবই লো ইম্পর্টেন্ট, বাট আপনার নিজের জন্য দরকার। তারপর আসি পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থার জন্য টাইপিং এর জন্য ব্যবহৃত আসবাবপত্র স্পেসিফিকেশন, মানে যে আপনার যে চেয়ারটা কিরকম হবে, টেবিলটা কিরকম হবে, এই জিনিসগুলো সম্পর্কে। চেয়ারটা কিরকম হবে, উচ্চতা হবে, এটা মূলত আপনার নিজের উপর ডিপেন্ড করে। ওইখানে যেমন 16 থেকে 21 ইঞ্চি মাটি থেকে সিটের উচ্চতা, তারপরে সিটের গভীরতা কিরকম হবে, এগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে সময় নষ্ট করে লাভ নাই। ডেস্কটা কিরকম হবে সেটা একটু দেখবেন। মনিটরটা কিরকম হবে, তো মনিটরটা এরকম হয় যাতে 18-24 ইঞ্চি দূরে থেকে যে জিনিসগুলির কথা বলা হয়েছে দূরত্ব থাকবে। আর সাধারণত মনিটর এখন আমাদের কত ইঞ্চি মনিটর ইউজ করে থাকি। এই মুহূর্তে যে মনিটর কিনে থাকেন, আপনার কম্পিউটার কিনে চিন্তা করেন, অন্তত 22 ইঞ্চি মনিটর নিচে কিনেন না। এখন আমাদের 22 ইঞ্চি নিচে হয় না। একটা সময় ছিল 14 ইঞ্চি মনিটর মানুষ কিনতো, তারপরে 16 ইঞ্চি আসছে, তারপরে আসতেছিল মানে 16 ইঞ্চি না 15 ইঞ্চি মনিটর ছিল দীর্ঘদিন ধরে। তারপরে মনিটর আসতে তার সাইজটা বড় হয়ে গেছে, মানুষ বেশি ইউজ করা শুরু করেছে। 18.5 ইঞ্চি অনেক দিন চলছে, অনেক বছর চলছে, এটি মানুষ ইউজ করতো, সেটি নরমাল সাইজ ছিল। আর এখন বর্তমানে 21.5 ইঞ্চি হচ্ছে নরমাল সাইজ মনিটর কেনার জন্য। কারণ আমাদের কাজের পরিসর, কম্পিউটারের ইউজ, ফাংশনালিটি সবকিছু ব্যবহার করা দেখা গেছে। এবং এখন অনেক সময়, যেমন মনে করেন আমি নিজেই একটা মনিটরে কাজ করতে পারি না, আমার 2টা মনিটর লাগে। আমার 2টা মনিটরে 21.5 ইঞ্চি করে আমার লাগতেছে। এখানেও আমি 2টা মনিটর ইউজ করতে, অফিসে 2টা মনিটর ইউজ করি, কারণ 2টা মনিটর ইউজ না করলে আমি ভালোভাবে কাজ করতে পারি না। তবে আপনারা মিনিমাম একটা মিনিট যখন ইউজ করেন 21.5 ইঞ্চি ইউজ করবেন। আর যখন আপনি যদি প্রফেশনালি কাজ না করেন, তাহলে আপনি 2টা মনিটর ইউজ করার দরকার নাই, কারণ একবার 2টা মনিটর ইউজ করা অভ্যাস হয়ে গেলে আপনি একটা মনিটর কাজ করে মজা পাবেন না। কিবোর্ড মাউসের ক্ষেত্রে বলা হয়েছে ফুট রেস্ট, এই জিনিসগুলা ইংরেজি টাইপিং এবং এটার ক্ষেত্রে গিয়েছে, এগুলি আপনি দেখলে একটু বুঝতে পারবেন এই জায়গাটা। আর এটা হচ্ছে ইংরেজি ও বাংলা টাইপিং অনুশীলনের হোম কি। এটা আপনার যখন হোম, মানে কি আপনার যখন প্র্যাকটিস করবেন, যারা টাইপিং প্র্যাকটিস করে ইংরেজি এবং বাংলার জন্য, সেই জিনিসগুলো দেখা যাচ্ছে কোথায় আপনার আঙ্গুলটা কিভাবে রেখে কাজ করে। যেমন কনিষ্ঠ আঙ্গুল থাকবে এ তে বাম হাতের, আর ডান হাতেরটা থাকবে সেমিকোনলে, রিং ফিঙ্গার থাকবে এস এ, ডান হাতেরটা থাকবে এল এ, এবং মাঝ আঙ্গুল থাকবে ডি তে, ডান হাতেরটা থাকবে কে তে, তর্জনী থাকবে এফ এ, এবং ডান হাতেরটা থাকবে জে তে, আর 2টার বৃদ্ধাঙ্গুলটা থাকবে স্পেস বারে। এই জিনিসগুলি আর কি জাস্ট আপনারা নিজেরা বসে কম্পিউটারে কিবোর্ডে মানে কম্পিউটার বা ল্যাপটপে কিবোর্ডের মধ্যে হাত রেখে প্র্যাকটিস করার জন্য। এবং বাংলা টাইপিং এ ব্যবহারের হুমকির ক্ষেত্রে এগুলো উল্লেখ করা হয়েছে জাস্ট বাংলাতে লেখার জন্য। এটা প্রবাদী লেআউট এখানে দেওয়া আছে। আর ফন্টিক
অ্যাব্রোফোনেটিকের ক্ষেত্রে এএসবিএফজি ওইটা যেটা হচ্ছে জাস্ট অ্যাব্রোফোনেটিকের ক্ষেত্রে এটা যেরকম আছে সেটা হচ্ছে একেবারে নরমাল সিস্টেমে যেটা আছে ওইটার কথা উল্লেখ করা হয়েছে একই জিনিস এসডিএফ ফর্মুলা আমাদের যেই সিস্টেম আছে যে বাম পাশেটা এএসডিএফ ডান পাশেটা হচ্ছে জেকেএল সেমিকোলন। যখন আমরা এটা টাইপিং করে থাকি টাইপিং এর ক্ষেত্রে আমরা যে সেটা পরিমাপ করে থাকি যে একটা লোক কতটুকু কিভাবে টাইপ করেছে কি স্পিড তার টাইপিং হয়েছে সেটা মেজারমেন্টটা করা হয় কিসের উপর নির্ভর করে সিপিএস এবং ডব্লিউপিএম। সিপিএস মানে হচ্ছে ক্যারেক্টার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে আপনি কতটা ক্যারেক্টার সঠিকভাবে লিখতে পারতেছেন সেটাকে বলা হয় সিপিএস। আপনি যখন লিখবেন লেখার পর আপনি উল্লেখ মানে লিখবেন লেখার পর সেটা উল্লেখ করা হয় কি প্রতি সেকেন্ডে কতটি অক্ষর আপনি টাইপ করতে পারতেছেন মানে সঠিকভাবে। আর সেই অক্ষরগুলি অবশ্যই হবে কি পূর্ণাঙ্গ একটা ওয়ার্ড, এলোমেলো শব্দ না, পূর্ণাঙ্গ ওয়ার্ড বা অর্থবোধক ওয়ার্ড বলতে পারেন। অর্থবোধক ওয়ার্ড কতটা টাইপ করতেছেন সেটা হচ্ছে আপনাদের মানে প্রতি ওয়ার্ড ধরে হিসাব করেন আসলে ক্যারেক্টার ধরে হিসাব করেন কতটা ক্যারেক্টার আপনি টাইপ করতেছেন এই ক্যারেক্টার হিসেবে স্পেসিফিক গণনা ধরা হয়। যে যদি আপনি 30 সেকেন্ডে 150টি অক্ষর টাইপ করতে পারেন তাহলে আপনার সিপিএস হচ্ছে 5, প্রতি সেকেন্ডে আপনি 5টি ক্যারেক্টার টাইপ করছেন। শব্দ অক্ষর লেটার নাম্বার এবং প্রনাউন্সিয়েশন এই গণনার মধ্যে ধরা হয়ে থাকে। তারপর আপনার আছে ডব্লিউপিএম ওয়ার্ড পার মিনিট, প্রতি মিনিটে আপনি কয়টা ওয়ার্ড লিখতে পারতেছেন, প্রতি মিনিটে আপনি কতটুকু সম্পূর্ণ টাইপ করতে পারতেছেন সেটাকে মেজারমেন্ট করা হয় ওয়ার্ড পার মিনিট। এটা মেজারমেন্ট করা হয়েছে কিরকম জাস্ট উদাহরণ 300টি অক্ষর আপনি টাইপ করেছেন 1 মিনিটে আর সিপিএস হচ্ছে প্রতি সেকেন্ডে, তাহলে আপনি যদি 300টা ওয়ার্ড টাইপ করতে পারেন 1 মিনিটে তাহলে আপনার ডব্লিউপিএম হচ্ছে কত 60। অ্যাকুরেসি নির্ভুলতা মানে আপনি যে পরিমাণ ওয়ার্ড লিখেন সেটাকে নজর করেন মোট কতটি সঠিক ওয়ার্ড লিখেছেন সেটা অ্যাকুরেসি, সঠিক টাইপ করার সংখ্যা অবলিক মোট টাইপ করা অক্ষর এর সাথে জাস্ট একটু গুণ দিয়ে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বাইর করা হয়ে থাকে। যদি আপনি 200টি ওয়ার্ড লেখেন তার মধ্যে 190টি ঠিক হয় তাহলে আপনার অ্যাকুরেসি কত 95%। এটা হচ্ছে অ্যাকুরেসি নির্ধারণ করার জন্য। এরর পার্সেন্টেজ, এরর পার্সেন্টেজ মানে জাস্ট ভুলের সংখ্যা, ওটা হচ্ছে অ্যাকুরেসি পার্সেন্টেজ আর এটা হচ্ছে ভুলের পার্সেন্টেজ ধরা হয় আর কিছু না। তারপর যে ইন্টারেকশন রিসোর্স ইন্টারনেট রিসোর্স। এইবার আসেন ইন্টারনেট রিসোর্স, এইবার একটু কিছু বোঝার আছে এবার বলি। ওয়েবসাইট, ওয়েবসাইট জিনিসটা কি? আমরা যখন কম্পিউটার ব্রাউজারের মধ্যে কোনো একটা অ্যাড্রেস লেখার পর যা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। যেমন মনে করি google.com বা এই যে একটা সাইট আসছে সার্চ করার পরে এটাও একটা ওয়েবসাইট। আমরা এখানে ryans.com দেখতেছি এটাও একটা ওয়েবসাইট। এই যেমন এখানে আছে গুগল ড্রাইভ drive.google.com এটা একটা ওয়েবসাইট, যা দেখতেছি এগুলি সবই ওয়েবসাইট। তথ্য পণ্য ও পরিষেবা প্রদানের জন্য পেজ বা পোর্টালে যেমন উইকিপিডিয়া, বিবিসি, বাংলা নিউজ 24 এগুলি সব একটা ওয়েবসাইট। ইমেল, ইমেল হচ্ছে কি বার্তা পাঠানো গ্রহণ করার জন্য একটা ওয়ে, একজন আরেকজন যে বার্তা পাঠানো হয় সেটাকে আমরা বলছি ইমেল। ইমেল হচ্ছে জিমেল, ইয়াহুমেল, আউটলুক, আর কত আছে পার্সোনাল মেল আছে, এটা হচ্ছে পাবলিক ইমেল। তো ইমেলের ক্ষেত্রে একটা রুলস থাকে, সেই রুলসটা কি? সেই রুলসটা হচ্ছে প্রথম একটা ওয়ার্ড থাকে, একটা তারপর একটা @সাইন থাকে, তারপর একটা ডোমেন থাকে। যেমন google.com এটা একটা ডোমেন, .com বা .net বা কিছু এরকম থাকবে। তাইলে একটা ওয়ার্ড থাকতেছে, একটা সাইন থাকতেছে, তারপর কিছু লেখা থাকতেছে, তারপর একটা ডট সাইন থাকতেছে, তারপর লাস্টে একটা কিছু থাকতেছে, একটা এক্সটেনশন থাকতেছে আর কি .com বা .net বা .org .info ব্লা 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 যে কোনো জিনিস হতে পারে যেখানে। তো এগুলো আমরা বলতেছি ইমেল। তো ইমেল আমরা কেন ইউজ করি? জাস্ট কাউকে বার্তা পাঠানো বা কার্তিক বার্তা গ্রহণ করার জন্য আমরা ইমেলটা ইউজ করে থাকি। তারপর আসি আমরা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন হচ্ছে কি ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট থেকে কোনো কিছু খুঁজে বাইর করার জন্য আমরা সার্চ ইঞ্জিন ইউজ করে থাকি। আর নরমালি বর্তমানে আমরা ম্যাক্সিমাম লোক ইউজ করি কি গুগল সার্চ ইঞ্জিন ইউজ করে থাকি। যেমন আমরা যখন এখানে বারকোড স্ক্যানারটা দেখতেছি কাকে ইউজ করছি, গুগল কে ইউজ করেছি।
এছাড়া আমরা yahoo.com থেকে সার্চ ইঞ্জিন ইউজ করতে পারি, বিং এর সার্চ ইঞ্জিন ইউজ করতে পারি। এরকম আরো অনেক ধরনের সার্চ ইঞ্জিন আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন ছিল যেটা মনে হয় এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। বাংলা একটা সার্চ ইঞ্জিন ছিল যেটার নাম কি ছিল? পিপিলিকা। সেটা হচ্ছে বাংলা সার্চ ইঞ্জিন ছিল। তারপরে আমরা আসি অনলাইন লাইব্রেরি। অনলাইন লাইব্রেরির মধ্যে হচ্ছে গিয়ে যে যেই লাইব্রেরির ভিতরে নরমালি আমরা যে আমাদের পাবলিক লাইব্রেরি আছে বাংলাদেশে, কোথায়? ঢাকা ইউনিভার্সিটি পাশে শাহবাগ। তো জাতীয় গ্রন্থাগার আছে যেটা হচ্ছে আগারগাঁয়ে। আবার বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ছোট ছোট আমরা লাইব্রেরি দেখতে পাই, যেখানে গিয়ে আমরা সরাসরি একটা বই পাই, বই আমরা পড়তে পারি। আবার বই জমা দিয়ে চলে আসতে হয়, অথবা নির্দিষ্ট থেকে আবার স্কুল কলেজে বিভিন্ন জায়গায় আমরা লাইব্রেরি দেখতে পাই। আর এই অনলাইন লাইব্রেরি হচ্ছে অনলাইনে গিয়ে আমরা সেই লাইব্রেরিটা দেখতে পাই, অনলাইনে পড়তে পারি। অনলাইনে বিভিন্ন ধরনের বই থেকে জার্নালে আর্টিকেল পাওয়া যায়, যেমন গুগল বুকস যে স্টোর ওইখানে থাকে, আবার পেইডও আছে ওখানে, যে কিছু একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনি ওখানে সদস্য হতে পারেন, সেই বইগুলি পড়তে পারেন। শিক্ষামূলক প্ল্যাটফর্ম, এডুকেশনাল প্ল্যাটফর্ম, অনলাইন কোর্সও শেখার জন্য, যেমন খান একাডেমি, কোর্সা, 10 মিনিট স্কুল, এগুলি থাকে। সেখানে অনলাইন প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া থাকতেছে, যেমন আমাদের ফেসবুক, ইউটিউব, এক্স, লিঙ্কডইন, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইট থেকে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেমন আমরা সোশ্যাল মানে কি, সামাজিক ভাবে আমাদের বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করতে পারি। একইভাবে অনলাইনের মাধ্যমে যে আমাদের বিভিন্ন লোকের সাথে পরিচিত অপরিচিত লোকের সাথে পরিচয় হতে পারি বা যোগাযোগ করতে পারি, সেই যে মাধ্যমটা সেটাকে বলছে সোশ্যাল মিডিয়া। আর এই সোশ্যাল মিডিয়া সাইটগুলির মধ্যে আছে কি? ফেসবুক, এক্স, টুইটার, আরো অনেক আছে। এগুলি সবচেয়ে বেশি পপুলার বাংলাদেশের দিকে লিঙ্কডইন। তো আর আছে ফাইল শেয়ারিং টুলস, যের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফাইল শেয়ার করতে পারি, একজন আরেকজনের মধ্যে আদান প্রদান করতে পারি। যেমন মনে করেন আমি এখানে অনলাইনের মধ্যে আপনাদের মাঝে ফাইল শেয়ারিং করে থাকি কিসের মাধ্যমে? গুগল ড্রাইভের মাধ্যমে। এছাড়া আরো অনেক ধরনের সিস্টেম, যেমন ড্রপ বক্স আছে, ইয়াহুরাইট ড্রাইভ আছে, এরকম বিভিন্ন ধরনের সাইট আছে যেখানে পাবলিকলি আপনাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছে বা আমাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছে, যে বিভিন্ন ধরনের শেয়ারিং লোকেশন বা শেয়ারিং ফাইল শেয়ারিং টুলস। ভিডিও প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা কি করতে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করতে পারি, আমাদের ভিডিও আপলোড করতে পারি বা দেখতে পারি, বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন ধরনের আপডেট করতে পারি, যেমন ইউটিউব, ভিমো। আর একটা নতুন আসছে, কি জানি নাম ছিল এটা, খুব মাঝে মাঝে দেখি অ্যাডটেড আসে, সেটা হচ্ছে রুমবেল। এই যে রুমবেল, রুমবেল না রামবেল? আমরা মনিটর দেখতে পাইতেছি না। মনিটর দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? আচ্ছা, এইটা একটা ভিডিও প্ল্যাটফর্ম, ইউটিউবের মতো, লাইক ইউটিউব বাট আলাদা কোম্পানির তৈরি করছে। এটা মার্কেটে আসতেছে, এখানে মনিটাইজিং সিস্টেম আছে। আচ্ছা, তারপরে আমরা আসি অনলাইন ফোরাম ও ব্লগ, যেখানে বিভিন্ন ধরনের মানুষের মতামত, অভিজ্ঞতা বিভিন্ন জিনিস শেয়ার করে থাকে। এই যেমন রেডিট, মিডিয়াম এবং কোরা। কোরা তো একদম ওয়ার্ল্ডের সবচেয়ে 1 নম্বর পজিশনে আছে বর্তমানে। মিডিয়ামটাও ভালো পজিশনে চলে যাচ্ছে এবং রেডিটও আছে। রেডিট কিছু এলাকার জন্য ভালো, রাশিয়াতে ওইসব এলাকায় খুব ভালো ফর্মে আছে। তবে কোরা সারা বিশ্বে ফর্মে আছে। এখানে হচ্ছে ব্লগ সাইট, এখানে বিভিন্ন মানুষের অভিজ্ঞতা, বিভিন্ন কোশ্চেনের উত্তর, বিভিন্ন প্রবলেমের সমাধান দিয়ে থাকে। ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং হচ্ছে অনলাইনের মধ্যে বিভিন্ন জায়গাতে তথ্য সংরক্ষণ করা বা সফটওয়্যার ফ্যাসিলিটি বা বিভিন্ন ধরনের রয়েছে ক্লাউড কম্পিউটিং। যেমন AWS, এটা হচ্ছে অ্যামাজনের ক্ষেত্রে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অবস্থানে আছে অ্যামাজন, সেকেন্ড পজিশনে আছে গুগল ক্লাউড। অ্যামাজন হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে বেশি হট কেক, যারা ক্লাউড কম্পিউটিং সার্ভিসটা সবচেয়ে বেশি প্রদান করে দেয়। তারা কি হয়েছে, ভার্চুয়াল কম্পিউটার থেকে শুরু করে বড় মাপের সার্ভিস প্রদান করে থাকে। আর ক্লাউড কম্পিউটিং এর উপরে আমাদের বিস্তারিত আছে, জাস্ট আমরা এখান থেকে সিঙ্গেল জানলাম। তাহলে এখানে আমরা দেখতেছি কি যেসব সার্ভিসগুলি ইন্টারনেটের যে রিসোর্স আছে বা টুলস আছে সেই জিনিসগুলো কি ওয়েবসাইট, ইমেল, সার্চ ইঞ্জিন, অনলাইন লাইব্রেরিজ, এডুকেশনাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, ফাইল শেয়ারিং সিস্টেম, ভিডিও প্ল্যাটফর্ম, ফরমস এন্ড ব্লগ,
ক্লাউড সার্ভিস, এগুলি হচ্ছে আমাদের অনলাইন টুলস। এবার আমরা দেখব ইন্টারনেটে পরিষেবার ক্ষেত্রে পরিচিত ব্রাউজার, ওয়েব পেজ, ইউআরএল, HTML, HTTP, HTTPS, www, ইমেল, সোশ্যাল মিডিয়া, আইপি, এলপি হয়ে গেছে, সরি এটা আইপি হবে, ডাউনলোড, মেলওয়্যার, রাউটার, বুকমার্ক এবং ই-কমার্স ইত্যাদি। এগুলো হচ্ছে ইন্টারনেটের ক্ষেত্রে আমরা যখন ইউজ করি পরিষেবা বিভিন্ন ধরনের পয়েন্ট টুলস। এই যেমন হচ্ছে প্রথম আমরা দেখছি ব্রাউজার। এই ব্রাউজারটা হচ্ছে কি, যখন আমরা কোনো ইন্টারনেটে দেখতে যাই, কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করতে যাই, কোনো কিছু করতে যাই, যেই সফটওয়্যারটা ইউজ করে থাকি সেটাকে বলা হচ্ছে ব্রাউজার। তো ওয়ার্ল্ডে এখন একটা সময় মনে করেন যে ইন্টারনেট এক্সপ্লোরার ছিল সবচেয়ে পপুলার। ইন্টারনেট এক্সপ্লোরার ডাউন খেলো, আসলো মজিলা ফায়ারফক্স, তারপর আসলো গুগল ক্রোম, এখন গুগল ক্রোম হটকেক, মজিলা ফায়ারফক্স পড়ে গেছে, আসলো এজ, এখন এক নম্বরে আছে গুগল ক্রোম, ক্রোম ব্রাউজার। এই যে ক্রোম, ফায়ারফক্স, এজ, আরো আছে ওপেরা। আচ্ছা, তো এখন এগুলো হচ্ছে ব্রাউজার, যেগুলোতে আমরা বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে থাকি। ওয়েব পেজ সম্পর্কে আমরা জানি, যেগুলো আমরা ওয়েব ব্রাউজারে যা লিখি, লেখার পর যেই আমাদের যে ইউআরএলটা দিলে যে দেখতে পাই সেটা হচ্ছে বলতে আমরা ওয়েবসাইট। ইউআরএল, ইউআরএল এর ফুল অ্যাব্রিভিয়েশন কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল। ইউআরএল হচ্ছে কি, যেমন আমরা যখন ইন্টারনেটের ক্ষেত্রে এই যেমন, সরি এটা কই গেল, হ্যাঁ, এই যে আমরা রামবেল দেখলাম লেখাটা, এটা ইউআরএল। আবার এখানে এই লেখাটার জন্য এই যে পুরো যে অংশটা আমরা দেখতে পাই অ্যাড্রেস বারে, এটাকে বলছি ইউআরএল। এই যে পুরো লেখাটা আছে এটা ইউআরএল, এটাকে বলছি ইউআরএল। এই যে পুরো লেখাটা এটা হচ্ছে ইউআরএল। তো এটাকে আমরা কি বলতেছি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আমরা উপরে যে অ্যাড্রেসটা দেখবো http দিয়ে শুরু করে www একদম পুরো লেখাটা, এটা পুরোটা হচ্ছে ইউআরএল। এটা হচ্ছে ওয়েব ঠিকানা যেটাকে আমরা বলতেছি। তারপর বলি HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইটা একটা ভাষা, এর মাধ্যমে আমরা কি করি, যেমন প্রোগ্রামিং এর জন্য বেসিক হচ্ছে সি, একইভাবে ওয়েব ডেভেলপমেন্টের জন্য বেসিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML। তো আমরা যখন এই যে ওয়েবসাইটের মধ্যে যা দেখতে পাচ্ছি সবকিছু তারা কি করে, এই যেই ল্যাঙ্গুয়েজে তৈরি করা হোক না কেন সেটা আমার HTML এ কনভার্ট হয়ে আমাদের সামনে প্রদর্শন করে থাকে। HTML এর কোড আকারে আমাদেরকে সামনে দেখায়। একটা জিনিস ইন্সপেক্ট আমরা করি, এই দেখেন আমাদের যে কোডটা, এই দেখেন এই কোডটার এগেইনস্টে আমাদেরকে দেখাইতেছে এই লেখাগুলো, আমরা যা ডিসপ্লেতে দেখতেছি তার এগেইনস্টে এই যেমন কোডগুলো আমরা দেখছি HTML কোড, এগুলি কি সব HTML কোড আকারে আমাদের সামনে উপস্থাপন করতেছে। এই কোডগুলি আমাদের সামনে, কিন্তু সে কি এই কোডটা লিখেছিল এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য? না, এই কোডটা সে লেখে নাই। এইটা যা আমাদেরকে দেখাইতেছে সব HTML এর কোড আকারে আমাদের সামনে দেখাইতেছে। আর HTML এর ফুল অ্যাব্রিভিয়েশন কি বলতেছি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তারপর আমরা সরি ইউআরএল বলছিলাম না, HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর ফুল অ্যাব্রিভিয়েশন হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তারপর হচ্ছে HTTP/HTTPS। এইটা হচ্ছে কি একটা প্রোটোকল। HTTP হচ্ছে একটা প্রোটোকল আর HTTPS হচ্ছে একটা সিকিউর প্রোটোকল। HTTP এর ফুল অ্যাব্রিভিয়েশন হাইপারটেক্সট টেমপ্লেট প্রোটোকল। হাইপারটেক্সট টেমপ্লেট প্রোটোকল এর ফুল অ্যাব্রিভিয়েশন লেখা হয় নাই, তবে এই যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলি আমি লিখে একটা শীট দিয়ে দিব আপনাদেরকে, তাহলে সহজে একসাথে সবগুলি থাকবে, তাহলে আপনাদের সুবিধা হবে। হাইপারটেক্সট টেমপ্লেট প্রোটোকল, আর এইটা যখন এস থাকে তাহলে এটা কি সিকিউর, এটার মধ্যে SSL, ওই ওয়েবসাইটের মধ্যে SSL লিংক করা আছে, বিল্ড করা আছে, ওটা আমরা দেখতে পাই। হাইপারটেক্সট টেমপ্লেট প্রোটোকল সিকিউর, এসটা থাকবে সিকিউর। তারপর হচ্ছে www, হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইন্টারনেটের মাধ্যমে যখন আমরা যুক্ত হয়ে থাকি, ইন্টারনেটে যা দেখতে পাই, যদি কোনো পিসি যুক্ত করা হয় হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ইন্টারনেটের সাথে যুক্ত ওয়েবসাইট একটি অংশ, এটা হচ্ছে www। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যখন মনে করেন আপনার এখানে একটা ওয়েবসাইটে আমরা ঢুকি,
এইখানে এটা দেওয়া নাই। যেমন আমি যদি ইয়াহু আমি একটা ওয়েবসাইটটা লিখলাম, অ্যাড্রেসটা এতটুকু শুধু আমার নামটা, এটা যখন কন্ট্রোল এন্টার প্রেস করব, এখানে আসে না যদিও, শুরুতে আমাদের www চলে আসে, www https তারপর www থাকে, এই যে আসছে দেখেন, https দিয়ে এটা কোলন, তারপর ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ, তারপর থেকে www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তারপর এটা ডট, তারপর yahoo.com, এই অংশটা কারণ বলতেছি ডোমেইন নেম। আর শুধু এতটুকু লিখে যখন কন্ট্রোল এন্টার দেওয়া হয় তখন আমাদের সামনে www ডট এবং ডান পাশে .com বসে যায় অটোমেটিক্যালি। এই www হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপর আছে ইমেল সম্পর্কে আমরা এটা জেনেছিলাম, আর ইমেলের ফরম্যাটটার কথা বলছিলাম। এই যে প্রথমে একটা কিছু থাকবে, ইউর নাম @, তারপর একটা অংশ থাকে তার ডট দিয়ে কম নেট ফর্ম ইনফো ব্লা থাকতে পারে। সোশ্যাল মিডিয়া সাইট সম্পর্কে আমরা জানি, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সম্পর্কে বলেছিলাম। এলপি হবে, এটা হবে আইপি, সরি এলপিও একটা আছে বলেছে। আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, এলপি হচ্ছে ল্যান্ডিং পেজ। যখন আমরা বিভিন্ন ধরনের লিংক পাই কোন একটা নির্দিষ্ট অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে, অ্যাডের ক্ষেত্রে, ওই লিংকে ক্লিক করার সাথে সাথে আমার সামনে যে পেজটা উপস্থাপন করে সেটাকে আমরা বলি ল্যান্ডিং পেজ। সাধারণত কোন ধরনের বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা একটু দেখি, যদি কোনো বিজ্ঞাপন দেখতে পাই তখন আমরা এটা ক্লিক করে দেব। আরে ইয়াহু তো কি বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিছে? আচ্ছা, এই যে একটা বিজ্ঞাপন আসছে, দেখেন একটা বিজ্ঞাপন আমার সামনে, আমার মাউস পাইছে সে বন্ধ করে দিয়েছে। এই যে একটা বিজ্ঞাপন আসছে, এই বিজ্ঞাপনের মধ্যে যখন আমি ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার একটা পেজের মধ্যে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর এই যে আমাদের যে পেজটা দেখাইতেছে, এই পেজটি হচ্ছে ল্যান্ডিং পেজ। যাহা দেখতে পাবো তাহাই ল্যান্ডিং পেজ। আমি কোনো বিজ্ঞাপনের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমার যে পেজটা দেখাচ্ছে সেটি হচ্ছে আমাদের কি ল্যান্ডিং পেজ। কোনো বিজ্ঞাপনের লিংকে ক্লিক করলে প্রথমে যে পেজ খোলা হয় সেটাকে বলছে ল্যান্ডিং পেজ। ডাউনলোড, যখন আমরা ইন্টারনেট থেকে যাহাই ডাউনলোড করি, যা ডাউনলোড করব সেটি বলতেছে আমরা ডাউনলোড। আমরা যা নাও তাই ডাউনলোড। মেলওয়্যারটা কি? মেলওয়্যার হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার বা কম্পিউটার ক্ষতিকারক করতে পারে এরকম একটা জিনিস, যেমন ভাইরাস, স্পাইওয়্যার, এগুলি কিন্তু একটা সফটওয়্যার, কিন্তু এটা ক্ষতিকর সফটওয়্যার। এটাও মানুষের তৈরি করছে, কোন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তৈরি করেছে। তো এই মেলওয়্যারটা কি? ক্ষতিকারক সফটওয়্যার যা কম্পিউটার এবং কম্পিউটারে অবস্থিত বিভিন্ন রিসোর্সকে ক্ষতিগ্রস্ত করে থাকে। আর একটা কম্পিউটার রিসোর্স কি হতে পারে? হার্ডওয়্যার তো হইতেই পারে, এবং তার সফটওয়্যার এবং ডাটা, এগুলো হচ্ছে তার রিসোর্স। রাউটার, নরমালি আমাদের রাউটার, যে রাউটারগুলিকে বলে থাকি, যে রাউটার, নরমাল রাউটার বলতে আমরা যেটা বুঝি, এই রাউটার কি করতেছে? এই রাউটার হচ্ছে আমাদের বাসার যেই ইলেকট্রনিক্স ডিভাইসগুলি আছে এগুলির সাথে ইন্টারনেটের সাথে সংযোগ করে থাকে, যেমন মোবাইল, কম্পিউটার, টিভি, এগুলির সাথে ইন্টারনেটের সাথে কমিউনিকেশন করে দেয়। এটাকে আমরা বলছি রাউটার। এটা বাংলা ভাষায় যেটাকে বুঝি। এই রাউটার সম্পর্কে আমাদের বিস্তারিত আছে, তখন আমরা রাউটার সম্পর্কে ডিটেইলস জানবো। নরমালি আমরা যদি টেকনিক্যাল ভাষায় বলি, এটা কি করে? একাধিক নেটওয়ার্কের সাথে আপনাকে কমিউনিকেশন করে দেয়। একাধিক নেটওয়ার্কের মাঝে কমিউনিকেশন করে কি? রাউটারে। এটা লেয়ার 3 ডিভাইস, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে। আর যেহেতু আমরা এখন শুরুতে আছি, আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ যাব না, বাংলা ল্যাঙ্গুয়েজে পড়বো। আমাদের বাসায় বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্স ডিভাইস কি করে ইন্টারনেটের সাথে সংযোগ করে দেয়, যেমন কম্পিউটার, মোবাইল, টেলিভিশন ইত্যাদি। বুকমার্ক হচ্ছে ওয়েবসাইটে দ্রুত খুঁজে পেতে ব্রাউজারে সেভ করে রাখা লিংক। এটাকে আমরা হচ্ছে বুকমার্ক। যেমন আমি বুকমার্ক দেখাচ্ছি, যেমন দেখেন আমার এখানে বুকমার্ক করা আছে মেসেজ, পোর্টাল, মার্কেট ক্যাপ, লেবল, তারপর ফরেক্স নিউজ, তারপর ওয়াচ গ্লোবাল, তারপর যে কাগজ, খালিদ ফরহানি, এগুলি সব কি? বুকমার্ক। এবার যাইতে যেতে আরো বুকমার্ক আছে, কমে গেছে, এখানে অনেক বুকমার্ক দেওয়া আছে। আচ্ছা, আবার এই বুকমার্কে ফোল্ডার করা আছে, এই দেখেন ফোল্ডার করা আছে, এগুলিতে আরো বুকমার্ক আছে। এগুলি সব হচ্ছে বুকমার্ক করা।
ওয়েবসাইটকে দ্রুত পেতে ব্রাউজারে সেভ করে রাখা হয়। এই লিংক হচ্ছে বুকমার্ক। এছাড়া এই বুকমার্কে আমরা যখন ক্লিক করি, যেমন আমি যে র্যাম্বালে ক্লিক করেছিলাম, সাথে সাথে এটা চলে আসছে যে ফরেক্স নিউজের ভিতরে ক্লিক করে ফরেক্স নিউজটা সরাসরি আমার সামনে এই পত্রিকাটা ওপেন হয়ে গেছে। তারপর হচ্ছে ই-কমার্স। ই-কমার্স সেটটা আমরা সহজেই জানি, আমরা বিভিন্ন অনলাইনে এখন আমাদের কাছে ই-কমার্স খুব পরিচিত হয়ে গেছে। এর মাধ্যমে কিছু বিভিন্ন ধরনের সেবা বা পণ্য কেনাবেচা করি। সেবা দেয় কে? যেমন XYZ, সেবা XYZ, এর কাছে আমরা সেবা নেই। আবার বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যেমন সহজ.com, যেখানে টিকিট সেল করে, এইসব জিনিসগুলো আমরা কিনে নেই, সেবা নেই। অনেক সময় প্রোডাক্ট সেল করে, যেমন দারাজ, অ্যামাজন এদের কাছ থেকে, বা আলিবাবা এক্সপ্রেস, এসব জায়গা থেকে আমরা কি করি, বা আলি এক্সপ্রেস থেকে পণ্য কিনে নেই। এগুলো হচ্ছে ই-কমার্স সাইট। তারপর হচ্ছে এখানে আমরা কি কি দেখলাম তাইলে? ইন্টারনেট পরিষেবার ভিতরে ব্রাউজার, ওয়েব পেজ, ইউআরএল, এইচটিএমএল, এইচটিটিপি, এইচটিটিপিএস, www, ইমেল, সোশ্যাল মিডিয়া, এলপি, ডাউন